কে আপনি? আটকে রেখেছেন কেন আমায়? যেতে দিন, না হলে কিন্তু ভালো হবে না। যেতে দিন আমায়। আমি বুঝতে পারছি না আপনি আমাকে এভাবে আটকে কেন রেখেছেন। ভালো করছেন না কিন্তু এসব। নয়তো আমি কিন্তু চিৎকার করব। পুলিশ ডাকব কিন্তু আমি। সুহহ। সাপের মতো একটা শব্দ মেয়েটাকে চুপ থাকতে বলল। মেয়েটা হাত পা বাঁধা অবস্থায় দেখল একটা অববয়কে অন্ধকারে বসে আছে। উপরে লাইটটা মুখ পর্যন্ত আলো দিচ্ছে না, শুধু মানুষটার আকৃতি বোঝা যাচ্ছে। মেয়েটা ধোঁয়াশাপূর্ণ মানুষটির আকৃতি দেখে বুঝল লোকটা বেশ সুঠাম দেহী। কিন্তু সে লোকটার কথা শুনল না। হাত পা মুচড়াতে থেকে আবার গলা ছাড়ল। আপনি কে? আমি বলছি না আমায় ছেড়ে দিন। কথা কানে যাচ্ছে না? ছেড়ে দিন আমায়। কেন অপহরণ করে নিয়ে এসেছেন আমায়? ভালো করছেন না কিন্তু এসব। এর ফল কিন্তু ভালো হবে না আপনার। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। না হলে আপনাকে। কথাটা শেষ করার আগেই মেয়েটার গালে ঠাসস করে একটা চর পড়ে। সঙ্গে সঙ্গে পরিবেশটা শুনশান নীরব হয়ে ওঠে। মেয়েটা কিছু বুঝতেও পারল না, কিন্তু অনুভব করছে গালটা খুব জ্বলছে। গরম লাগছে গালটা। চিনচিন একটা ব্যথা হচ্ছে সেখানে। চোখ গিয়ে গরম তরল পদার্থ নির্গত হল। নীরবে কাঁদছে। ভয় শরীর কাঁপছে তার। সামনের লোকটার থেকে আওয়াজ এলো। একটাও কথা নয়। একেবারে চুপ। লোকটার মুখটা আলোতে দেখল মেয়েটার বুক ধক করে ওঠে। কি মোহনীয়! একটা পুরুষের মুখে প্রপঞ্চ থাকতে পারে তা তার অজানা ছিল। ভেতরে রুরু করা এক অনুভূতি হচ্ছে। একদম ফর্সা একটা মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি। ঠোঁটগুলি কেমন কমলাটে ভাব। চোখের মাঝে কত টান। মেয়েটা অবাক হয়ে দেখছে। মুখের মোহময় দৃশ্যটা লোকটার কাঁপতে ঢাকা পড়েছে। হঠাৎ লোকটার চোখ কেমন লাল হয়ে আসে। মুখে হিংস্রতার আঁচ। মুহূর্তে মেয়েটার সবকিছু ভয়ে রূপান্তরিত হয়। ভেতরে ধড়াক ধড়াক আওয়াজ মুহরিত করছে সব। কলিজা শুকিয়ে আসছে মেয়েটার। কাঠগলায় শুষ্ক ঢোক নেয় মেয়েটা। কানে তালা লাগানো গর্জে উঠা সিংহের মতো লোকটা বলে উঠল। কথা না মানা আমি একটুও সহ্য করি না, এক কণাও নয়। চিৎকার করবে বলছিলে না? করো। গলা ছিঁড়ে চিৎকার করলেও তোমার চিৎকার মানুষ শোনা তো দূর, একটা তেলাপোকাও বের হয়ে আসবে না। তাই চুপচাপ থাকো। একটুও কথা নয়, না কোনো শব্দ। মেয়েটা বসে বসে কাঁদছে, কিন্তু নাক টান দেওয়ার শব্দটাও যতটা সম্ভব আস্তে করছে। লোকটাকে ভীষণ ভয় করছে এই একা অন্ধকার ঘরে। আমি কে জিজ্ঞেস করছিলে না? আমি শ্রেয়ান। শ্রেয়ান চৌধুরী। উত্তর শেষ হয়ে গিয়েছে? তবে চুপচাপ এখানে বসে থাকবে। কোনো শব্দ নয়। নামটা কি? নামটা কি তোমার? থাক, নাম বলতে হবে না। এমনিতে তোমার মতো মেয়ের নাম জানার কোনো ইচ্ছাই নেই শ্রেয়ানের। তোমার মতো নিকৃষ্ট মেয়ের তো একদমই নয়। কথাগুলি যেন মানুষটা ভয়ঙ্কর ঘৃণা থেকে ঠেলে দিচ্ছে। মনের বিষাক্ত বক্স থেকে যেন এক টুকরো বিষের দানা ফেলার মতো। মেয়েটা কিছুই বুঝল না মানুষটার কথার মানে। তার ছোট মাথায় এসব কিছু ঢুকছেও না। বুক কাঁপানো ভয়ে শুধু সে কাঁপছে। এখানে পড়ে থাকো। তোমার ফল তুলনায় এটা তোমার জন্যে রাজপ্রাসাদ। পড়ে থাকো এই একা নির্জন অন্ধকার ঘরে। আর হ্যাঁ, কান্না করলেও তার যেন আওয়াজ না আসে। তবে একটু আগের ঘটনাটা মনে রেখো।
পুনরাবৃত্তি করতে না চাইলে চুপ করে নীরবে কাঁদবে। আওয়াজ যেন না হয় কান্নার। আমি চাই তুমি কাঁদো। কাঁদতে কাঁদতে শেষ হও। মেয়েটি চুপ করেই কাঁদতে লাগল। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে ভাবছে, কি এমন করলাম ওই লোকটার আমি? কোনো ক্ষতি তো করিনি আমি। কেন উনি এমন বাজে ব্যবহার করছেন আমার সাথে? আমার জানা মতে তো আমি কিছু করিনি। তবে কোনো ফলের কথা বলছেন উনি? হায় আল্লাহ, কপালে আর কি আছে তুমিই জানো। আমার সাথেই কেন এমন হচ্ছে আল্লাহ? দুদিন পর পর কেন এমন হচ্ছে আমার সাথে? 2 দিন আগে কেউ একজন এমন করে কিডন্যাপ করল। ভালো একজন মানুষ বাসায় পৌঁছে দিয়ে এলো। আর আজ আবার বাজে এক লোকের খপ্পরে পড়লাম। কেন আল্লাহ? আমায় এখান থেকে মুক্ত করো আল্লাহ। কষ্ট লাগছে আমার খুব। মেয়েটা কেঁদেই যাচ্ছে। অস্বস্তি ও বিরক্ত লাগছে তার মুখের কাপড়টার জন্যে। চোখের পানিতে ভিজেও আছে। গা ঘিন ঘিন করছে তার। আর যাই হোক, সে তো কোনো আসামি না যে মুখে কাপড় দিয়ে রেখেছে। এমন অদ্ভুত কাণ্ডের কারণ খুঁজে পায় না সে। শ্রেয়ান নিজের ঘরে গিয়ে কোট খুলে ছুড়ল বিছানায়। চোখ মুখে রাগ স্পষ্ট। ইচ্ছা হচ্ছে শরীরটা চিরে ফালাফালা করে দিতে। নিজের ঘরের জিনিস ছুঁড়ে ফেলতে লাগল শ্রেয়ান। শান্তি পাচ্ছে না কিছুতে। কাছের মানুষ চলে যাওয়ার কষ্টটা বুঝানোর মতো নয়। শ্রেয়ানের শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকির ঝাঁজ একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। মেয়েটা ওই অবস্থায় আর বেশিক্ষণ থাকতে পারল না। এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। ধরে আসা গলায় আস্তে আস্তে আওয়াজ তুলল, কে কেউ আছেন? প্লিজ আমার মুখের কাপড়টা একটু সরিয়ে দিবেন। কেউ আছেন? খুব তেষ্টা পেয়েছে। গলা ফেটে যাচ্ছে, একটু পানি দিন না। দোহাই লাগে, একটু পানি দিন। তার গলা কেউ শুনতে পাচ্ছে না। ওদিকে কেউ আছেন? প্রশ্ন তুলেই যাচ্ছে মেয়েটা। যার যা অভাব সে সেটার কদর জানে। মেয়েটারও তাই। আস্তে আস্তে গলার স্বর উপরে তুলছে। কারণ আর যে সইতে পারছে না এমন যন্ত্রণা। এতক্ষণ ডাকার ফলে শরীরটা এখন আরো নিস্তেজ হয়ে আসছে। শ্রেয়ানের কানে মেয়ের কণ্ঠ শোনামাত্র তার মাথায় আগুন জ্বলে ওঠে। লম্বা পায়ে এগিয়ে আসতে থাকে এদিকে। রুমে ঢুকেই বলা নেই কওয়া নেই মেয়েটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আচমকা এমন এক কাণ্ডে মেয়েটা ভয় পেয়ে যায়। বুক ধুকপুক করতে থাকে। চিৎকার করে কাঁদার ইচ্ছা থাকলেও পারছে না ভয়। বলেছিলাম না আওয়াজ না করতে? কেন আওয়াজ করছিলি? আরেকবার আওয়াজ এলে গলা চেপে ধরব, মনে রাখিস। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আপনার পায়ে পড়ি, আমার মুখের কাপড়টা সরিয়ে দিন, আমি কিছু বলবো না। দয়া করে কাপড়টা খুলে দিল। দম বন্ধ হয়ে আসছে আমার। দম বন্ধ হোক কিংবা মরে যা তুই, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু কোনো শব্দ যেন না হয়। পায়ে পড়ছি আপনার, প্লিজ একটা অনুরোধ রাখুন আমার। দোহাই লাগে, পায়ে পড়ি। শ্রেয়ানের বিরক্ত লাগছে খুব। দাঁতে দাঁত কেটে আরেকটা চর বসিয়ে দেয় মেয়েটার গালে। এবারের চরটা বেশ জোরেই দেয় সে। আগের গুলির থেকেও দ্বিগুণ জোরে। রাগ বিরক্তি নিয়ে মেয়েটার মুখের কাপড়ে খুলে দেয়। কালো কাপড়ের ভেতর থেকে ফুটফুটে এক মঞ্জুরি বের হয়ে আসে, যেন সদ্য ফোটা দিঘির কোনো পদ্ম। সাদা ধবধবে তার দেহ, ঘন কালো তার চোখের পাটি, লাল আভা তার ঠোঁটযুগল। যে কেউ তার রূপে ডুবে যাবে। এ যেন মেঘের গায়ে এক পলসা কিরণ। শ্রেয়ান কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দেখে মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে আনে। ছলনাময়ীদের রূপের মায়া হয়তো বেশিই হয়।
মায়াবিনী এক গোলাপ তুমি। নিজের রূপ দেখিয়ে বসে এনে নিজের বিষাক্ত কাঁটা ফুটিয়ে দাও। শ্রেয়ানের চোখ মুখ দেখে বিরক্তি উপছে পড়ছে। কিন্তু মেয়েটা নেতিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন পানসে। চেতনা নেই কোনো দেহে। শ্রেয়ান বুঝল থাপ্পড়ের জন্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ডোন্ট কেয়ার ভাব এনে সে ঘর থেকে বের হয়ে গেল। অনেকক্ষণ মেয়েটা অচেতন হয়ে নির্মমভাবে পড়েছিল। না একটু পানি পেল আর না একটু খাবার। শরীরে শক্তি আর কুলুচ্ছে না। গলাটা মরুভূমির মতো হয়ে গিয়েছে। এক ফোঁটা পানির জন্যে আকুতি জানাচ্ছে। চোখ নেতিয়ে আসছে তার। কাপা ঠোঁটে মিনতি জানাচ্ছে পানির জন্যে। পা পানি, একটু পানি। শ্রেয়ান শাওয়ার নিয়ে বের হয়েছে। গায়ে শুধু একটা ট্রাউজার। করিডোরে দাঁড়িয়ে সিগারেট টানছে আর স্মৃতি মনে করছে। কিছু ভাবছে। কেউ পানি চাওয়ার আবেদন শুনে সে চোখ মুখ শক্ত করল। প্রচণ্ড বিরক্তি নিয়ে এক গ্লাস পানি নিয়ে এগিয়ে গেল। মেয়েটা তখন এক ফোঁটা শক্তি নিয়ে পানি বলে বিড়বিড় করছে। শ্রেয়ানের ইচ্ছে ছিল না একটু পানি দিতেও, তবুও সে পানির গ্লাস নিয়ে এসেছে। কারণ মেয়েটার কথা তার বিষ লাগছে। পানি না পেলে হয়তো এমনি করে বিষাক্ত কথা ছুড়বে যা তার শরীরে কাটা হয়ে বিঁধবে। শ্রেয়ান গিয়ে মেয়েটার গাল শক্তে চেপে ধরল। ব্যথায় মেয়েটা একদম কুঁকড়ে গেল। জিহ্বে পানির ছোঁয়া পেয়ে যেন প্রাণ ফিরে পেল। ব্যথার কষ্ট ভুলে গিয়ে তৃষ্ণার্ত পাখির মতো চুয়ে চুয়ে পানি খেতে লাগল সে। একটু যেন স্বস্তি লাগছে ভেতরটা। ভেতরের গরম ভাবটাও যেন ঠান্ডা পানিতে কমেছে। কিন্তু গাল খুব ব্যথা করছে। মাথা তুলে সে লোকটাকে দেখার চেষ্টা করছে। একটা মানুষ কতটা নিষ্ঠুর হৃদয়হীন হলে সামান্য পানির জন্যেও এতটা নৃশংসতা দেখাতে পারে। এ কেমন পাষাণ মানুষ। শেষ। পানি খাওয়া হয়েছে। আর একটা সাউন্ডও যেন না আসে এখান থেকে। নয়তো এবার গলা চেপে মেরে ফেলব। আপনার পায়ে পড়ি আমি, তাই করুন। আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমি। মেরে ফেলুন আমায়। শ্রেয়ান বিষাক্ত বানের মতো হাসি ছড়ে মারে। একদম এগিয়ে গিয়ে মেয়েটার গাল দুটো চেপে ধরে। এত তাড়াতাড়ি মরে যাওয়ার ইচ্ছা? মরে গেলে তো শেষই হয়ে গেল। তা হবে না। তুমি যেমন কষ্ট দিয়ে আমার কাছের মানুষটাকে মৃত্যু দিয়েছ, আমি তোমাকে তার চেয়েও ভয়ঙ্কর কষ্ট দগ্ধে দগ্ধে অনুভব করাব। পুলিশের লোকজন শ্রেয়ানের বাড়ি ঘিরে নিয়েছে। এলাকার দুতলা বাসাটার চারিদিকে তারা বন্দুক তাক করে আছে। যেন আহামরি এক ক্রিমিনালকে নিতে এসেছে, যে কোনো প্রকারে হাত ফসকে যেতে পারে। কয়েকজন শ্রেয়ানকে উপরতলা থেকে নিয়ে আসছে। এলাকার লোকজন জড়ো হয়ে গিয়েছে। হৈহল্য শুরু হয়ে গিয়েছে সেখানে, কান রাখার জায়গা নেই। শ্রেয়ান নম্রভাবে তাদের সাথে নামতে লাগল। কোনো কথা বলছে না আর না তাদের আটকাচ্ছে। মুখে এক চিমটি রহস্যের হাসি নিয়ে এগিয়ে যেতে লাগল। এলাকার সবাই কলরব সৃষ্টি করে দিয়েছে, মানুষটাকে নিয়ে পুলিশের লোকজন কোথাও যেতে দিবে না। এগিয়ে আসতে চাইছে তারা। শ্রেয়ান মুখ দিয়ে টু শব্দটাও করল না। মাথা দিয়ে শুধু না করার ইঙ্গিত দিল সবাইকে। নীরবতা সৃষ্টি হয়। অনেকেই নীরবে আর কেউ বা হাউমাউ করে কাঁদছে। তবে কয়েকটা মানুষের মনে এত কষ্ট নেই, কারণ তারা জানে শ্রেয়ান ফিরেই আসবে। পুলিশের এক অফিসারের সামনে বসে আছে শ্রেয়ান। তাকে থানায় নিয়ে যাওয়া হয়নি। আর না তাদের গায়ে পুলিশের ইউনিফর্ম। শ্রেয়ান চুপচাপ বসে আছে। তাকে নতুন করা এক বিল্ডিং এ নিয়ে আসা হয়েছে। আর তার একদম মুখোমুখি মধ্যবয়স্ক এক সিনিয়র অফিসার বসে আছেন। তাদের মাঝে শুধু একটা টেবিল বিদ্যমান। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন,
মিস্টার শ্রেয়ান চৌধুরী, শুনছেন আপনি? নিশ্চয় আপনি আমাকে এখানে এনেছেন বিরিয়ানি লাচ্ছি খাওয়াতে নয়। তাই যা বলার বলুন, আমি শুনছি। খুনগুলি কেন করেছেন? জবাব দিন মিস্টার চৌধুরী। কেন করলেন এসব? আপনি জানেন আপনি কি করেছেন? আমি কি করেছি না করেছি তা আমি জানি। আপনি খুন কেন করলেন? দরকার ছিল তাই। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু হেয়ালি করে কথা বলছেন। আপনি জানেন আপনার কি হতে পারে এর ফলে? সব জানা আছে আমার। তবে কেন করলেন এসব? বললামই তো, অফিসার দরকার ছিল। তিনি কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগলেন। তারপর ফের বললেন, মিস্টার শ্রেয়ান চৌধুরী, 1 মাসে আপনি 7টা খুন করেছেন। ভাবতে পারছেন একবার কি করেছেন আপনি? আমি অস্বীকার করছি না যে 7টা খুন করেছি আমি। তবে তার মাঝে 2টার খবর হয়তো আপনারা জানেনই না। আর একটা কথা, শুধু 7টা নয়, আমাকে আরও কয়েকটা খুন করতে হবে। আপনার যা করার আপনি করুন, আমারটা আমি করে নিব অফিসার। লোকটা বেশ অবাক হলো কথায়। এসবে যেন উনার কিছু যাই আসে না। গম্ভীরভাবে ভাবল কিছু। 7টা খুনের কারণ জানতে আপনাদের 1 মাস লেগে গেল অফিসার? এনিওয়ে, আপনার কাজ আমায় অ্যারেস্ট করা। কিন্তু আপনি আমাকে থানায় না নিয়ে গিয়ে এখানে নিয়ে এলেন কেন? মিস্টার শ্রেয়ান চৌধুরী, আপনি এখন যেতে পারেন। দরকারে আমি আপনার সাথে যোগাযোগ করে নিব। অফিসারের এহেন কথায় শ্রেয়ান চমকাল। ভ্রুকুঞ্চন করে তাকিয়ে রইল উনার দিকে। এমনটা কি করে হতে পারে? একজন অফিসার সব জেনেও তাকে অ্যারেস্ট না করে যাওয়ার কথা বলছেন? কারণ খুঁজে পায় না শ্রেয়ান। চুপ করে বসে থাকে উনার দিকে তাকিয়ে। অফিসার মুখ ঘুরিয়ে বললেন, You can go now, Mr. Shreyan Chaudhary. I don't know why you did that, but I hope you will tell me one day, by officer. শ্রেয়ান নিজমতো চলে এসেছে সেখান থেকে। তবে বাসায় ফিরেনি, সেদিন একটা ছোট মিশনে গেল। রনিকে একটা ছোট শিক্ষা দিতে। সে একাই গেল। কায়দা করে কয়েকজনের সাথে মারপিট করল। রনি তখন মদ খাচ্ছিল। 2জন মেয়েকে তুলে এনেছে। তাদের সাথে একটু পর সে ফুর্তিতে মজে যাবে, এসব কথাই বলছিল রনি মদ খেতে খেতে। আরে কি রে, এত মজা নিয়ে থাকলেই চলবে নাকি তোর? মাঝে মাঝে তো আমার হাতেও একটু ঝাল কিছু খেতে পারিস নাকি? কিন্তু তুই তো লুকিয়েই থাকিস, সামনেই আসিস। ছেড়ে দে, কোনো ব্যাপার না। কোনো সমস্যা নেই, আমি চলে এসেছি তোকে মজার ঝাল খাবার খাওয়াতে। চল, আজ এমন ঝাল খাবার খাওয়াই তোকে যেন আর কোনো দিন তোকে কিছুই খেতে না হয়। সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিল শ্রেয়ান। রনির আত্মায় পানি নেই, চোখ মুখে মরণের ভয়। গলা দিয়ে কথা আসছে না। তুই। শ্রেয়ান চুপ করে বসে আয়েসে সিগারেট টানছে। কে আছিস? মার ওকে। কাকে ডাকছিস তুই? ওদের শক্তি থাকলে তো আসবে। সিগারেট ফেলে দিয়ে শ্রেয়ান রনির কলার ধরল। এলোপাথারি কিল ঘুষি বসিয়ে দেয়। নাম মুখ দিয়ে রক্ত পড়তে লাগল। শ্রেয়ান রনির হাত ধরে বেতালা এক টান দিতেই হাড় ভাঙ্গার কচকচ এক শব্দ হয়। সাথে গলা ফাটিয়ে চিৎকার করা রনির আওয়াজ। আরে চুপ কর, এখনই এত চেঁচালে হবে? এই হাত দিয়ে কত কিছু করেছিস ভাবত। কত মানুষকে মারলি, আমাকে মারা চেষ্টা করলি, কত মেয়েদের মেরেছিস, ভোগ করেছিস। চিন্তা করত। শ্রেয়ান রনির আঙ্গুল ধরে প্রচণ্ড জোরে এক টান দেয়। সাথে সাথে রনি চিৎকার করে ওঠে। পায়ে পড়ে মাফ চাইতে থাকে তার। শ্রেয়ান বিরক্তির হাসি হাসল। হাসি মিলিয়েই চোখ গরম করে তুলল।
পিস্তলটা বের করে রনির দিকে ধরল। ভাঙ্গা হাতের উপর পা রাখলে রনি মরণ ব্যথায় ছটফট করতে থাকে। ছেড়ে দিচ্ছি তোকে। তোর চামচাদের তো শুধু জখম করেছি, কিন্তু তোকে বিদায় জানাতে হবে। গুড বাই। গুলির আওয়াজে সবকিছু নীরব হয়ে ওঠে। তিনটে মেয়ে চিৎকার করে ওঠে। শ্রেয়ান পিছন ফিরে দেখে তিনটে মেয়ে দাঁড়িয়ে আছে, বাজে রকম পোশাক পরে। শ্রেয়ান মুখ ফিরিয়ে রনির দিকে তাকায়। রনির মুখটা হা করে আছে, যেন মরে গিয়েও খোলা চোখে তাকে দেখছে। কপালে গুলি লেগে আছে অনেকটা জায়গায়। সেখান দিয়ে গরম রক্ত মুখের পাশ দিয়ে নিচে গড়িয়ে যাচ্ছে। বিচ্ছিরি লাগছে দেখতে। শ্রেয়ান অদ্ভুত রকম হাসি দিয়ে সেখান থেকে চলে আসল। রাস্তায় যাওয়ার সময় শাওনকে কল দিল। হ্যালো স্যার। শাওন, স্যার আমিই বলছি। তোকে একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখান থেকে দুটা মেয়েকে বাসায় পৌঁছে দিবে। বাকি আরও কয়েকটা মেয়েকে হয়তো রনি আটকে রেখেছিল জোরে, তাদেরকেও বাসায় দিয়ে আসবি। মেয়ে, যা বললাম তাই কর। কিন্তু স্যার রনি শেষ বলে শ্রেয়ান কল কাটল। শাওন ফোন রেখে দিয়ে মুখে এক ভাব এনে বলল, যা রনি, তুইও শেষ। লে হালুয়া আরেকটা খুন। তাতে আমার কি, আমি তো সিঙ্গেল। শাওন গাড়ি নিয়ে বের হয়। এতক্ষণ স্মৃতিতে মজে ছিল শ্রেয়ান। চারপাশটা সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে আছে। দুদিন আগের ঘটনা। কাল তার জীবনের আরেকটা ভয়ঙ্কর কষ্টের দিন অতিবাহিত হল, কিন্তু হৃদয়ের কালো কষ্টটা মুছে দিতে পারছে না। কেন এমনটা হলো তার সাথে? কাছের মানুষটার কি খুব দরকার ছিল তাকে একলা ফেলে চলে যাওয়ার? না করে ছিল তো বারবার যেতে। তবুও কেন গেল? যার ফলে একেবারে দুনিয়া থেকেই চলে যেতে হলো। সেই জানে না এসব কেন হলো। কিন্তু সব দোষ ওই বিষাক্ত মেয়েটার। যা হয়েছে সব ওর জন্যে হয়েছে। সব দোষ ওর। এসব ভেবে শ্রেয়ানের রাগে শরীর বিষিয়ে ওঠে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ইচ্ছা করে মেয়েটাকে এখনই গুলি করে মাথার খুলি উড়িয়ে দিতে, ছিন্ন ভিন্ন করে দিতে ওকে। কিন্তু না, ওকে দগ্ধে দগ্ধে কষ্ট পেতে হবে। ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। মেয়েটাকে কাল রাতেই তুলে আনা হয়েছে এখানে। শ্রেয়ান নিজে আনেনি, লোক দিয়ে আনিয়েছে। কাল রাতে যায়নি। কাছের মানুষটাকে কবরে শুয়ে থাকতে দেখে কলিজা ফেটে যাচ্ছিল তার। চিৎকার করে সেখানে বসে কেঁদেছে। রাতে বাসায় ফিরেনি। সকালে মেয়েটার সামনে গিয়ে বসে ভাবছিল ওকে কিভাবে কষ্ট দেওয়া যায়। ঠিক কিভাবে কষ্ট দিল ও বেশি কষ্ট পাবে, যাকে বলে ভয়ঙ্কর একটা কষ্ট। মেয়েটার মুখ দেখতে চায়নি বলে মুখে কালো কাপড় দিয়ে রেখেছিল। হঠাৎ শব্দ পেল মেয়েটার। শ্রেয়ানের প্রথম বেখেয়ালি মনে কৌতূহল হলেও চেতন মনে রাগ উঠল। সিগারেটটা শেষ করে এগুলো রুমের দিকে। দেখে খানিক অবাকই হল শ্রেয়ান, কারণ মেয়েটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। মুখের উপর চুলেরা মেলা করছে। মনে হয় চেতন নেই, কিন্তু বিড়বিড় আওয়াজ আসছে। শ্রেয়ান এগিয়ে গেল, চেয়ারটা তুলে হাতের বাঁধন খুলে দিল। হালকা ডাকল, এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, শুনছ? শ্রেয়ান সাড়া না পেয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। পানির ঝাপটা দিল। মেয়েটা পিটপিট করে চোখ খুলে। চোখের পাতা মেলতেও যেন কষ্ট হচ্ছে তার। ঠোঁটগুলি সাদা হয়ে আছে, একদম শুষ্ক। অনবরত কাঁপছে ঠোঁটগুলির সাথে শরীরটাও। শ্রেয়ান দেখছে ওসব। কষ্ট হচ্ছে? পাও, কষ্ট পাও তুমি? খ খ। মেয়েটা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। শ্রেয়ান বুঝতে পারছে সেটা।
চোখ ছোট করে যেন অপেক্ষা করছে কি বলবে মেয়েটা। কেন জানি তার মনে হচ্ছে মেয়েটার কথা শুনতে। মুখে মায়া টানছে, কিন্তু সে মোহে পড়েনি, কারণ জানে এসব নিছক মেকি মায়া। গোলাপের বিষাক্ত কাঁটায় শ্রেয়ান চলে গেল, কিন্তু যাওয়ার আগে তার কানে এলো মেয়েটা বিড়বিড় করে বলল, খিদে পেয়েছে আমার। শ্রেয়ান ফিরে মেয়েটার কাছে গেল। খিদে পেয়েছে তোমার? কিন্তু খেতে হবে না, না খেয়ে একটু কষ্ট পাও। শ্রেয়ান চলে গেল। ক্ষুধার্ত মেয়েটা কে ফেলে চলে গেল সে। মেয়েটা এখন খিদের জ্বালা আর সহ্য করতে পারছে না। পেটটা জ্বলে যাচ্ছে তার। এখন আর কাঁদতেও পারছে না, শরীরে শক্তি পাচ্ছে না কাদার। চোখগুলি নিবে আসছে। সে ধরেই নিয়েছে তার মৃত্যু আগত। কাল থেকে খাওয়া নেই। অল্প একটু পানি দিয়েছিল একবার। মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে। শাওন মাথার চুল ঠিক করতে করতে শ্রেয়ানের রুমে গেল। স্যার আসব। আয়। রাতের খাবার? ইচ্ছে হচ্ছে না, তুই খেয়ে নে। স্যার প্লিজ এমন করবেন না স্যার, আসুন খেয়ে নিন। শাওন, ইচ্ছা হচ্ছে না আমার, তুই যা, একটু একা থাকি। স্যার আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, জানি আপনার মতো নয়, কিন্তু তবুও বুঝতে পারছি। কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না স্যার, আপনাকে এখন শক্ত থাকতে হবে। কত কাজ পড়ে আছে আপনার। খেতে আসেন স্যার। তুই যা। শাওন আর কথা না বাড়িয়ে চলে যেতে গিয়েও ফিরে আসে। একটা কথা বলি, তুই কি পারমিশন নিস এর জন্যে? আসলে স্যার, কাল রাতে যে মেয়েটাকে তুলে আনা হয়েছে তাকে কোনো খাবার দেওয়া হয়নি। না খেয়ে তো মেয়েটা মরে যাবে। শাওনের কথায় শ্রেয়ান তার দিকে ফিরে। শাওন সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে আনে, চুপ করে দাঁড়িয়ে থাকে অপরাধীর মতো। আসলে কাল রাত থেকে খাওয়া। তুই যা। শুনবেন না আমার কথাটা? যাবি তুই? লে হালুয়া উপকার করতে গিয়েও বকা শুনতে হয়? তাতে আমার কি, আমি তো সিঙ্গেল। বিড়বিড় করে বলতে থাকে শাওন, যেন শ্রেয়ানের কান পর্যন্ত তা না যায়। শ্রেয়ান রাগী চোখে তাকালে শাওন তিরতির করে চলে যায় রুম থেকে। শ্রেয়ান একা দাঁড়িয়ে আছে রেলিং ধরে। ভাবছে, এত তাড়াতাড়ি মরে যেতে দিব তোমায়? না, তোমাকে তো কষ্ট পেয়ে পেয়ে মরতে হবে। তিলে তিলে, দগ্ধে দগ্ধে, ভয়ঙ্কর কষ্টের জীবন দিব তোমায়। তুমি যেমন নিজের বিষাক্ত কাঁটায় আমার কাছের মানুষটাকে আমার থেকে কেড়ে নিলে, আমিও তেমনি আমার বিষাক্ত হুল বসাব তোমার সর্বাঙ্গে। জ্বলবে, কষ্ট পাবে, ছটফট করবে, সইতে পারবে না, তবুও নীরবে মরণ যন্ত্রণাটা পেতে হবে। শ্রেয়ান রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ডিম লাইটের মৃদু আলোতে দেখতে পায় মেয়েটা নিচে পড়ে আছে। এবার আগের মতো চেয়ার নিয়ে নয়। বোধহয় বাঁধন খোলা পেয়ে উঠার চেষ্টা বিফলে গিয়ে নিচে পড়ে যায়। শ্রেয়ান খানিক দ্রুত গিয়ে মেয়েটাকে তুলে এক হাঁটু ভাঁজ করে মেয়েটাকে হেলান দেওয়ায়। নিজের হাতের উপর মাথা রাখে ডাকতে লাগল, এই মেয়ে শুনছ? মেয়ে। শ্রেয়ানের ডাকে কোনো প্রত্যুত্তর আসে না। বিরক্ত হয় সে। চোখ মুখ কুঁচকে বলে, নাম ছাড়া এভাবে কাউকে ডাকা যায়? ড্যাম ইট। এই মেয়ে? তোমার নাম? এই মেয়ে কথা শুনতে পাচ্ছ না? শ্রেয়ান মেয়েটার গালে ছোট চড় দিতে লাগে। তখন খেয়াল গায়ে দুটি গালই লাল হয়ে আছে। একটা গাল খুব বেশি লাল হয়ে আছে আর ফুলে আছে। এটা হয়তো শেষের চড়টা, যেটা খেয়ে মেয়েটা জ্ঞান হারায়। তাতে তার তেমন আফসোস হয় না। মনের কোনায় মানুষ হিসেবে হয়তো একটা টান অনুভব করে, এর বেশি নয়।
শ্রেয়ান মেয়েটার দিকে তাকায়। গালে হাত দিয়ে বুঝতে পারে শরীর ঠান্ডা হয়ে আসছে মেয়েটার। শ্রেয়ান নার্ভ চেক করে। রক্ত চলাচল প্রায় বন্ধই বলা যায়। বুকটা কেন যেন ধক করে ওঠে। চোখ মুখ এক করে মেয়েটার দিকে তাকায়। এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যাবে। শ্রেয়ান ভাবতে থাকে, এত তাড়াতাড়ি সব শেষ যাবে? এত তাড়াতাড়ি সব শেষ হতে দেওয়া যাবে না। শ্রেয়ান মেয়েটাকে বসানোর চেষ্টা করে, নিজে ভাঁজ করা হাঁটু তুলে। আগে তো মেয়েটার সেন্স ফিরাতে হবে। আবার ডাকতে থাকে শ্রেয়ান। নাম জিজ্ঞেস করে, কিন্তু অপর দিক থেকে সাড়া পাওয়া যায় না। যা করার তাড়াতাড়ি করতে হবে ভেবে শ্রেয়ান কোলে তুলে নেয় মেয়েটাকে। হঠাৎ অস্ফুটস্বরে মেয়েটা বলে উঠল, আনিসা। আনিসা নাম শুনে শ্রেয়ান খানিক থমকে যায়। একবার মেয়েটার চেতন শূন্য মুখের দিকে তাকিয়ে কোলে করে নিজের ঘরে নিয়ে যায়। ডক্টরকে কল করে তাড়াতাড়ি আসতে বলে বাসায়। ডক্টর আনিসাকে দেখে বলল, শরীর অনেক ফুরবল, ভিটামিনের ঘাটতি, ঠিকভাবে খাবার দাবার করলেই ঠিক হয়ে যাবে। ডক্টর চলে যাওয়ার পর শ্রেয়ান গিয়ে স্যুপ বানাতে থাকে। রাগে তার শরীরটা মরিচের মতো জ্বলে যাচ্ছে। যাকে দুনিয়ার সবচেয়ে বেশি ঘৃণা করে তার জন্যেই খাবার বানাতে হচ্ছে। কিন্তু মনকে এইটুক বলেই সান্ত্বনা দিল, কুরবানি দেওয়ার আগেও তো গরুকে আদর যত্ন করা হয়। শ্রেয়ান অদ্ভুত রকম হেসে স্যুপ নিয়ে উপরে যেতে থাকে। আনিসাকে সেভাবেই একটু একটু স্যুপ খাইয়ে দিল। চাদরটা টেনে সে ব্যালকনিতে চলে যায়। সিগারেটের সাথে ড্রিঙ্ক করতে থাকে। আনমনে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে তার। সকালে যখন আনিসা ঘুম থেকে উঠল, তখন শরীরটা যেন নাড়াতে পারছিল না। মাথাটা খুব ভারী লাগছিল। চোখ খুলে আশপাশ দেখল। খুব বড় একটা রুমে আছে সে। চারপাশটা চোখে লেগে থাকার মতো। যেন আকাশে মেঘের তৈরি এক ঘরে আছে। সব সাদা। পাশ ফিরে তাকালো, দেখতে পেল কাচের একটা দেওয়াল। ওপার থেকে সব দেখা যায়। ঘরটা ভীষণ সুন্দর, বিলাসিতাপূর্ণ এক রুম। আনিসা চাদর সরিয়ে নিচে নামে। ব্যালকনি থেকে শ্রেয়ান বের হয়ে আসে তখনই। আগুনের মতো টগবগ করা দৃষ্টি দেয় আনিসার উপর। ভয়ে আনিসা মাথা নত করে নিল। শ্রেয়ানের যে কি ইচ্ছা হচ্ছে এই মেয়েটাকে দেখে সে নিজেও বুঝতে পারছে না। দাঁতে দাঁত কটমট করে আনিসাকে বলল, তোমার ভয়ানক জীবনের জন্যে তৈরি হয়ে যাও। আনিসা কিছু বলল না। চোখ দিয়ে টলমল করে পানি বেয়ে পড়ল তার। শ্রেয়ান রেগে গিয়ে চিৎকার করে বলল, আমার সামনে একদম ন্যাকামি করবে না, একদম না। বলেই পাশে থাকা ফুলের টবটা ছুঁড়ে মারে। ভাঙ্গা টুকরো গিয়ে আনিসার পায়ের কাছে পড়ে। আনিসা ভয় কেঁপে উঠল। কি নির্মম ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিল সে। আসলেই হয়তো সে অপয়া, তাই তার সাথে সব সময় খারাপই হয়। ছোট থেকেই হয়ে আসছে। কাঁদতে কাঁদতে আনিসা গিয়ে শ্রেয়ানের পায়ে পড়ে। পাগুলি জড়িয়ে ধরে আনিসা। কেঁদে কেঁদে বলতে থাকে, আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন, ছেড়ে দিন আমায়, প্লিজ এমনটা করবেন না। আমি আপনার কি করেছি আমি জানি না, আমায় মাফ করে দিন, ছেড়ে দিন আমায়। শ্রেয়ান একটুক্ষণ চুপ থাকল। তারপর নিজের পা ঠেলে আনিসাকে সরিয়ে দিল রাগের তাড়নায়। আনিসা গিয়ে একটু দূরে পড়ল। আচমকা পড়ায় হাত ভাঙ্গা টবের টুকরোর উপর পড়ল। অল্প ডেবেও গেল হাতে। আনিসা চোখ বন্ধ করে যন্ত্রণায় মৃদু আওয়াজ তুলল। শ্রেয়ান তাকে টপকিয়ে চলে যায় ঘর থেকে। আনিসা সেখানে বসেই কেঁদে বুক ভাসাচ্ছে।
কিন্তু তার কষ্ট বা কান্না দেখার মতো কেউ নেই এখানে। হাত থেকে রক্ত বের হচ্ছে, জ্বালা করছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই তার। তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে মনে। তার থেকে যে প্রতি মুহূর্তে কত রক্তক্ষরণ হচ্ছে তা এই পাষাণ হৃদয়হীন মানুষটা একবার দেখার চেষ্টাও করছে না। এ কেমন নিষ্ঠুরতা, নৃশংসতা! হৃদয় ঘরে কিরকম যন্ত্রণা হচ্ছে তা বলে বুঝাতে পারবে না আনিসা। অনিশ্চিত ভবিষ্যৎ কেমন হতে চলছে তাতেও অবগত না। সকালে খেয়ে শ্রেয়ান বের হয়ে যায়। আনিসার ঘরে সকালের খাবার রেখে দেওয়া হলেও সে খায়নি। বিছানায় শুয়ে কেঁদেছে। কেন ছোটবেলা থেকেই তার জীবনটা এত কষ্টের? কেন এত কষ্টের সাথে তার বড় হতে হয়েছে? এখন আবার কেমন কষ্ট সহ্য করতে হবে তাকে তাই ভেবে পায় না। লোকটা যেভাবে বলেছে আর যে হৃদয়হীন মানুষ, তাতে তার কপালে কেমন দুঃখ আছে তা সে নিজেও জানে না। সেটা চিন্তা করেই আরো শেষ হয়ে যাচ্ছে সে। বিকেলে যখন এলো শ্রেয়ান, তখন আনিসা ঘুমাচ্ছে। শ্রেয়ান না চাইতেও এগিয়ে গেল বিছানার কাছে। আনিসা তখন ঘুমের অতলে ডুবে আছে। শ্রেয়ানের বেখেয়ালি মনে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে মেয়েটাকে। কাল খেয়াল না করলেও আজ শ্রেয়ান দেখছে মেয়েটার চুল খুব লম্বা। বিছানায় ছড়িয়ে আছে সব চুল, মনে হয় রেশমির এক গুচ্ছ। শ্রেয়ান চাইলেও চোখ ফিরাতে পারছে না আনিসার থেকে। মুখে মায়ার ছটা গড়িয়ে পড়ছে। বন্ধ হওয়া চোখের ঘন কালো পাপড়িগুলির মাঝে যেন মায়ার সাগর ঢেউ খেলছে। মুখের মায়া যে কারো মন দুলিয়ে দিতে জানে। শ্রেয়ান বিমুগ্ধ নয়নে দেখতে লাগল ওই মায়ামাখা মুখের মায়াবী দৃশ্য। শ্রেয়ান হুঁশে ফিরতেই রেগে যায়। এতক্ষণ এই মায়াবিনীর মুখের দিকে তাকিয়েছিল ভেবে নিজের উপর রাগ উঠল তার। মুখের ছাপ বদলে নিয়ে দাঁত কাটে। আনিসা ঘুমিয়ে আছে দেখে শ্রেয়ানের মস্তিষ্কে হঠাৎ আগুন ধরে। শ্রেয়ান একদম এগিয়ে গেল ওখানে। এগিয়ে আনিসার হাত ধরে টেনে বিছানা থেকে উঠায়। হঠাৎ আনিসাকে ঘুম থেকে এভাবে টেনে তোলার জন্যে সে তাল সামলাতে না পেরে শ্রেয়ানের উপর গিয়ে পড়ে। শ্রেয়ান নিজের শরীর থেকে আনিসাকে সরিয়ে ঠাসস করে একটা চড় দেয়। আনিসা গিয়ে বিছানার উপর পড়ে। কষ্টে চোখ দিয়ে পানি চলে এসেছে তার। এখন কেন মারল তা সে জানে না। বোকার মতো শ্রেয়ানের দিকে তাকিয়ে রয়। হঠাৎ আনিসার করুণ মুখে চোখের পানি টলমল করা দেখে বুকে লাগে তার। কিন্তু তা মানতে সে নারাজ। সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে কঠোর করে নেয়। গাল দুটি চেপে ধরে বলে, এত আরাম কিসের? নিজের আরাম করার জায়গা পেয়েছি সেখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আনিসা কি বলবে ভেবে পায় না। শুধুমাত্র সে ঘুমাচ্ছিল বলে এভাবে চড় দিল? এসব কোনো ধরনের কঠোরতা? কি এমন করেছে সে যে তাকে মানুষটা এতটা ঘৃণা থেকে এমন করে? এমন পাষাণতা দেখায় তাকে? আনিসা বেশ বুঝে গিয়েছে এই লোকটা তাকে মরতেও দিবে না, শান্তিতে বাঁচতেও দিবে না। তাকে শুধু তিলে তিলে কষ্ট পেতে হবে। কিন্তু কোনো অপরাধের শাস্তি এসব? শ্রেয়ান আনিসার হাত এত জোরে চেপে ধরে যে আনিসা চোখ বন্ধ করে আনে। দাঁত কটমট করে শ্রেয়ান কিছু বলতে যাবে তার আগে খেয়াল করল মেয়েটার হাত কাটা। সেখানে কালচেটে দাগ পড়ে আছে। শ্রেয়ান কিঞ্চিত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, হাত কাটা কেন? আনিসা চোখ খুলে হাতটা ছাড়িয়ে আনে। নিজের কোলে হাতটা দেখে অন্য হাতে ঢাকার চেষ্টা করে। শ্রেয়ান দেখল আনিসার সাদা হাতে রক্ত জমে লাল হয়ে আছে। এটা তারই নৃশংসতার প্রমাণ। সেদিকে তুচ্ছ মনে করে সে আনিসাকে বলল,
এত অহংকার থাকবে নাই বা কেন? তাচ্ছিল্যের হাসি হেসে শ্রেয়ান গায়ের কোট খুলতে খুলতে চলে যায়। আনিসা সাহস করে মুখ খুলল। কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমায়? কষ্ট? এখনো কোনো কষ্ট দিয়েছি কি তোমায়? হয় আমাকে মেরে ফেলুন নয়তো আমাকে ছেড়ে দিন। তোমার কোনো ইচ্ছাই পূরণ হবে না। না আমি তোমাকে মেরে ফেলবো আর না তোমাকে শান্তিতে বাঁচতে দিব। তুমি শুধু তিলে তিলে কষ্ট পাবে। শ্রেয়ান আলমারির কাছে চলে যায়। সেখানে থেকে নিজের কাপড় নিতে লাগল। আনিসা বুকের জ্বালায় কাঁদতে থাকে। এভাবে একটা মানুষ কি বাঁচতে পারে? এ জীবন রাখার চেয়ে না রাখা ভালো। কারণ এই লোকটা তাকে মারবেই না, আবার এখান থেকে মুক্ত করে ভালো করে বাঁচতেও দিবে না। তিলে তিলেই তাকে মারবে। এত কষ্টের চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। এই ভেবে আনিসা আশপাশ দেখল। কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে আনিসা লোকটার দিকে তাকায়। শ্রেয়ান তখন আলমারিতে কাপড় নাড়াচাড়া করছে। আনিসা জীবন মায়া ত্যাগ করে চোখের পানি মুছে নেয়। তার কষ্টের জীবন তো আগেই শুরু হয়েছিল জন্মের পর থেকেই। তবে নতুন কষ্টের জীবন শুরু করার আগেই শেষ করে দিবে নিজ হাতে। মনে অসীম সাহস নিয়ে আনিসা ছুরির দিকে এগিয়ে যেতে থাকে আস্তে আস্তে। নিজের জীবন ত্যাগ করা সহজ নয়। সবাই তা পারেও না। এত ভয়ঙ্কর সাহস সবার মনে থাকেও না। আনিসা নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়েছে। তার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। মাত্র 18 বছর বয়সে যে কষ্ট পেয়েছে সব মিলিয়ে হয়তো এই লোকের নতুন কষ্টের কানাকুড়িও হবে না। তার চেয়ে পাপ কাজটাই করে নিক সে। এই ভেবে সে ফলের ঝুড়ি থেকে ছুরিটা তুলে নেয়। কাপা হাত ছুরির সামনে তুলে নেয়। শুধু একটা টান দেওয়া আর জীবন চক্র কষ্টের অবসান ঘটানো। আনিসা মনের জোর বাড়িয়ে তুলে ঠিক করেই নেয় যে কোনো উপায়ে মুক্তির জন্যে এটা তাকে করতেই হবে। ভাবা অনুযায়ী তাই ছুরি লাগিয়ে দেয়। আনিসা নিজের হাতে ছুরি নিয়ে টান লাগিয়ে দিয়েও দিতে পারল না। শ্রেয়ান এসেই আনিসার হাত খপ করে ধরে নিল। কিন্তু আনিসা হাত থেকে ছুরি দিতে চাইছে না। শ্রেয়ান কাড়াকাড়ি করতে থাকে তার সাথে। কিন্তু আনিসাও দিবে না বলে ঠিক করেছে। দুজনের মাঝে ছুরি নিয়ে টানাটানি লেগে গেল। যেন ছুরি কাড়াকাড়ির খেলা চলছে। আনিসা চাইছে ছুরি দিয়ে নিজের হাত কেটে জীবনের সমাপ্তি টানতে। আরেক দিকে শ্রেয়ান সেটা করতেই দিবে না। শ্রেয়ান কোনো রকম কাটা ছাড়া ছুরিটা ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু মেয়েটা যেমন জোরাজোরি করছে নিশ্চিত কিছু একটা হয়ে যাবে। অবশেষে শ্রেয়ান শক্ত হাতে আনিসার হাত ধরে ছুরিটা নিয়ে নিবে আর অমনি আনিসা নিজের অন্য হাত ছুরির দিকে বাড়িয়ে দেয়। যার ফলে শ্রেয়ান ছুরিটা কেড়ে নেওয়ার আগেই আনিসার হাত অনেকটা কেটে যায়। গড়গড় করে রক্ত বের হতে থাকে। ছুরি ফেলে দিয়ে শ্রেয়ান শরীরে সব শক্তি দিয়ে আনিসাকে ঠাস করে চড় দিল। আনিসা ছিটকে গিয়ে দূরে পড়ল। খানিক ধারালো এক সুপিজের উপর কাটা হাতটা পড়তেই আনিসা মারাত্মক যন্ত্রণায় চিৎকার করে উঠল। শ্রেয়ানের ভীষণ রাগ উঠল এতে। ইচ্ছে হচ্ছে নিজের হাতে মেয়েটার ইচ্ছা পূরণ করে দিতে। কিন্তু তাহলে একবারেই সব শেষ হয়ে যাবে। তার ইচ্ছাটা শেষ হয়ে যাবে। আর সেটা সে চায় না। শ্রেয়ান আনিসার কাটা জায়গাটা কতটা গভীর হয়েছে তা দেখতে এগিয়ে যায়। আনিসার তখন চোখ নিবু নিবু হয়ে আসছে। শ্রেয়ান গিয়ে পিছন থেকে আনিসাকে ডাকে। আনিসা কোনো জবাব দেয় না। শ্রেয়ান হাত বাড়িয়ে দেয় আনিসার কাঁধ স্পর্শ করতে যাবে তার আগেই আনিসা কলাগাছের মতো হেলে পড়ছিল। শ্রেয়ান বা হাত পেঁচিয়ে ধরে নেয় আনিসাকে।
ডান হাতে আনিসার কাটা হাত ধরে। রক্ত অনেকটাই বের হচ্ছে। বেশি কাটেনি, তবে ক্ষতটা গভীর, তাই রক্ত বের হচ্ছে। শ্রেয়ান আনিসার মুখের দিকে তাকিয়ে দেখতে পায় সেন্সলেস হয়ে গিয়েছে সে। আনিসাকে বার কয়েক ডাকল, তারপর কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ড্রয়ার থেকে ঔষধের বক্সটা এনে আনিসার কাটা হাতটা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিল। হাতের তালুতে কি করে ব্যথা পেয়েছে সেটা শ্রেয়ানের জানা নেই। ক্ষতটা অল্প, কিন্তু রক্ত শুকিয়ে খয়েরি বর্ণ হয়ে গিয়েছে। ইনফেকশন হয়ে যেতে পারে ভয়ে শ্রেয়ান নিচে যায়। গরম পানি করে আনিসার হাতের তালুটা আলতো করে ড্রেসিং করাই। এক ধ্যান মনে শ্রেয়ান আনিসাকে দেখতে থাকে। আনমনেই তার চোখ দুটি মেয়েটার কাছে চলে যায়। চাইলেও আটকাতে পারে না। মেয়েটার মাঝে অদ্ভুত কিছু একটা আছে হয়তো, যা তাকে আপনমনে চৌম্বকের মতো টানে নেয়। মুখের দিকে তাকালেই যেন মায়া চেপে বসে। শ্রেয়ান না চাইতেও কখনো আনিসার মুখের মায় বশ্যতা স্বীকার করে নেয়। পরক্ষণেই তার চেতন হিংস্র মন তা ভেঙ্গেচুরে তছনছ করে। সেখানে ঘৃণার গাছটা ভালো করে রোপণ করে তুলে। রাতে যখন আনিসা ঘুম থেকে উঠল তখন ঘরে কেউ ছিল না। হাতের দিকে নজর গেলে দেখতে পায় হাত ব্যান্ডেজ করা। আনিসা তেমন জোর দিল না তাতে। হাতের ক্ষততে তো ব্যান্ডেজ করাই যায়, কিন্তু মনের ক্ষতে কয়জন ব্যান্ডেজ লাগাতে জানে? তার মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে আর তা থেকে রক্ত ঝরছে, সেটা কি মানুষটা দেখতে পাচ্ছে না? এভাবে কেন শারীরিক মানসিকভাবে কষ্ট দিচ্ছে তাকে? আনিসার বুক চিরা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। ব্যালকনিতে এগিয়ে যায় সে। মৃদু বাতাসে এলোমেলো চুলগুলি আরও এলোমেলো করে দিচ্ছে। যতটা সম্ভব সে নিজেকে সবার থেকে আড়াল রাখত। পুরুষ মানুষের সামনেও কম যাওয়ার আপ্রাণ চেষ্টা করত। আর সেই মেয়েটা কি না আজ একজন অচেনা পরপুরুষের ঘরে। তার গায়ে যখন তখন হাত দিচ্ছে, তাকে মারছে, তাকে অবলোকন করছে। আনিসা যেন পাথরের মতো হয়ে গিয়েছে। গলায় উড়না ঝুলছে, লম্বা চুলগুলিতে এলোকেশি দেখাচ্ছে। দৃষ্টি অস্থির, চুলের মতোই এলোমেলো। মুখে যেন প্রাণ নেই। উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান ল্যাপটপ নিয়ে বসে আছে ড্রয়িং রুমে। বিচলিত হয়ে কিছু করছে। শাওন এসেই বলল, স্যার। কিছু বলবি? স্যার, এই ফাইলগুলি। কিসের? একটু দেখে নিন, আমি সব দেখছি। যদি কোনো ভুল হয়ে থাকে একটু দেখে নিন। ঠিক আছে, রাখো। কিরে, কিছু বলবি? স্যার। বলে ফেল। স্যার, মেয়েটাকে কেন এনেছেন আপনি? শাওনের প্রশ্নে শ্রেয়ান তার দিকে তাকায়। শাওন দৃষ্টি নত করে এনে বলে, আসলে আপনি কখনো এমন কিছু করেননি। তাই মেয়েটাকে কি মেরে ফেলবেন? ওকে নিয়ে তোর কিছু জানতে হবে না। তুই তোর কাজে যা। বলুন না। আমি কি করব আমার জানতে ইচ্ছা হলে? চুপ থাক, তাহলেই হবে। আরে মুখ তো স্থির থাকতে চায় না। তবে টেবক্স মার। যা এখন। বলবেন না তো? না বললে নাই, আমি আবার জিজ্ঞেস করলে পরে কিছু বলতে পারবেন না কিন্তু। যাবি তুই? হুম, যাচ্ছি। সবসময় আমাকে ঝাড়ি দিয়ে কথা বলে। কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিতে চায়। দূর, ভালো লাগে না। তাতে আমার কি, আমি তো সিঙ্গেল। শাওনের বিড়বিড়ানি শুনে শ্রেয়ান কড়া চোখে তার দিকে তাকায়। শাওন তাড়াতাড়ি করে চলে যায়। শ্রেয়ান বসে কাজ করতে থাকে। তাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল কাজ করার সময়।
যেন খুব গুরুত্বপূর্ণ কাজ করছে মনোযোগ দিয়ে। শ্রেয়ান যখন ঘরে গেল তখনও আনিসা ওভাবেই উদাসীন হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ রুমে এসে এমন মারাত্মক হৃদয় নেওয়া দৃশ্য দেখে শ্রেয়ান থমকে যায়। বুকের ভেতর যেন কেউ হঠাৎ করে এক বাড়ি দিয়ে দেয়, যার শব্দ ধক করে আওয়াজ করে। ফলশ্রুতিতে সারা শরীরে কেমন একটা শিউরে উঠল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে, তার সামনে কুমারী এক উদাসীন মানবী দাঁড়িয়ে আছে, মুখের একপাশ দৃশ্যমান বিষাদ তাকে যেন গ্রাস করে নিয়েছে। লম্বা এলো কেশ এলো বাতাসে ছন্দের তালে দুলিত হচ্ছে। শ্রেয়ানের মনে এক শীতল হাওয়া বয়ে গেল। শ্বাসরুদ্ধকর অবস্থায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শুধু। এলোমেলো মনের ভাবনাগুলি ক্রমে সাজানোর চেষ্টা করতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে সে। আনমনেই বিড়বিড় করল, হোয়াটস ইন দিস গার্ল? এগিয়ে গেল আনিসার কাছে, রুক্ষ গলায় বলল, ডিনার করবে এসো। কি বললাম? কুরবানির গরু পেয়েছেন আমায়, তাই না? আনমনেই বলল আনিসা। উত্তরে শ্রেয়ান ভ্রু কুঁচকে প্রশ্ন করে, হোয়াট? কুরবানির মতো আমায় খাওয়াচ্ছেন, যত্ন নিচ্ছেন যেন ঠিকভাবে কুরবানি দিতে পারেন, এই তো? এতক্ষণ আনিসা অন্যদিকে তাকিয়েই কথা বলছিল, এবার সে শ্রেয়ানের দিকে তাকায়। দেখতে পায় লাল দুটি চোখ। ভয় পেলেও আনিসা দৃষ্টি সরায় না। শ্রেয়ান খানিক জোরালো হাতে আনিসার গাল দুটি ধরল, দাঁত কিরিমিরি করে বলতে লাগল, এত বেশি কথা আমার একটুও ভালো লাগে না। সো ডোন্ট টক টু মাচ। আনিসা সাহস নিয়ে শ্রেয়ানকে খানিক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। মুখে বিষিয়ে আনা ভাব নিয়ে বলে উঠল, ছুবেন না আমায়, একদম ধরবেন না। যখন তখন আপনার স্পর্শ আমার একটুও ভালো লাগে না। শরীর জ্বলে ওঠে। আপনার শাস্তি দেওয়ার দিন, কষ্ট দেওয়ার দিন, কিন্তু আমার থেকে দূরে থাকুন। আমায় ধরবেন না আপনি। শ্রেয়ান চুপ করে কিছুক্ষণ আনিসার দিকে তাকিয়ে রইল। এমনভাবে তাকিয়ে দেখছে যেন আনিসা নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। নিজের করা খাদে আনিসা নিজেই যেন হাত পা বাঁধা অবস্থায় পড়েছে। শ্রেয়ান অদ্ভুতভাবে হেসে তার দিকে এগিয়ে যেতে থাকে। আনিসার ভীষণ ভয় হচ্ছে এখন। এই লোকটার ওমন হাসি মানেই তার সাথে আপত্তিকর কিছু ঘটা। এই হাসির মানেই মনে হয় তার জন্যে ভয়ঙ্কর শাস্তির পূর্বাভাস। আনিসার বুকে পানি নেই, কাপা শরীরে পিছিয়ে যেতে লাগল। শ্রেয়ান এগিয়ে গেল আনিসার খুব কাছে। কোমর টেনে আনিসার খুব কাছে নিয়ে এলো। শক্ত হাতে চেপে ধরেছে আনিসার কোমর। ব্যথায় ঘৃণায় আনিসা চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে কেউ তার শরীরের উপর গরম লাভা ছেড়ে দিয়েছে। শরীর থেকে সবকিছু গলেগলে পড়ছে। শ্রেয়ান আরেক ধাপ কাছে নিয়ে আসে আনিসাকে। শরীর এত শক্ত করে চেপে ধরেছে যে আনিসা নড়তেও পারছে না। আনিসার মনে হচ্ছে এখন মরে যাওয়াটাই তার জন্যে সবচেয়ে ভালো পথ। শ্রেয়ান আনিসার লম্বা চুলগুলির দিকে নজর দিল। ঘাড় থেকে চুল সরিয়ে পিছনে নিয়ে রাখল। চুলে নাক ডাবিয়ে দিয়ে কেন যেন ঘ্রাণ শুকল। নিজের মুখটা আনিসার ঘাড়ের খুব কাছে নিয়ে এসেছে। আনিসা শ্রেয়ানের প্রতিটা গরম শ্বাসে কেঁপে উঠছে। শরীরটা রিরি করে উঠছে তাতে। অজানা ভয়ে আনিসার ভেতর কাঁপছে। চোখ টলমল করছে। আনিসার বুক ফেটে কান্না আসছে এই মুহূর্তে। শ্রেয়ান নরম কণ্ঠে বলল, তুমি নিজের দুঃখ নিজে ডেকে এনেছ, বারবার নিজের কষ্টের পথ নিজে দেখিয়েছ। জানো তো শত্রুর সম্মুখে কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। ভুল তুমিই করিয়ে আমায় পথ দেখিয়েছ। তাই এখন শ্রেয়ানের আদর খাও হানি।
ফিসফিসানো কণ্ঠে কথা শেষ করে নিজের ঠোঁট স্পর্শ করে দিল আনিসার ঘাড়ে। এবার আনিসা বর্ষণ ছাড়ল। চোখ নিয়ে নাগাতার পানি পড়ছে তার। পরপুরুষের ছোঁয়া গরম লাভা থেকেও উত্তপ্ত কষ্টগুলি সব গলার মাঝে এসে ঠেকেছে তার। শ্রেয়ান ২-৩টা ছোট্ট ছোট্ট চুমু দিল আনিসার ঘাড়ে। হঠাৎ ঘাড়ে জোরে এক কামড় বসিয়ে দেয়। আনিসা যন্ত্রণায় নিজের জামা খামছে ধরল। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিল। কলিজায় যেন সেই আঘাত লাগছে তার। ব্যথায় মুখ বিষিয়ে আনে। কষ্টে দমটা আটকে আসছে তার। বুক ফাঁপা একটা নিঃশ্বাস ছেড়ে দিল বহু কষ্টে। আনিসা নিজের শরীরে গরম তরল কিছুর আভাস পেল। বুঝতে তার বাকি রইল না রাক্ষসটা তার ঘাড় থেকে রক্ত বের করেছে। ব্যথায় কষ্টে আনিসা নেতিয়ে গেল। ভেতরের ফাঁপা কষ্টটা তার দমটাকে আটকে নিয়ে আসতে লাগল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ফুপাচ্ছে শুধু। শ্রেয়ান এবার আনিসাকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরায়। বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট মুছে নেয়। চেহারার ভাব কঠিন করে এনে রুক্ষ সূক্ষ্ম গলায় বলল, ডিনারে জন্যে যেন অপেক্ষা করতে না হয় নিচে। ১ মিনিটের মাঝে নিচে চাই তোমায়। ভুল হলে মধুর শাস্তির জন্যে তৈরি থেকো। আনিসা দাঁড়িয়ে কাঁদছে। বুকের মাঝে চাপা কষ্টগুলি পিষে মারছে তাকে। মনে হয় লোকটার মনের ইচ্ছা পূরণ হচ্ছে। তাকে তিলে তিলে কষ্ট পেয়ে মারার ইচ্ছাটা হয়তো পূরণ হবে। কিন্তু আনিসা চায় তা যেন খুব তাড়াতাড়ি হয়। যত তাড়াতাড়ি হবে তত হয়তো কষ্ট কমবে। বুকের ভেতর ফাঁপা কষ্টগুলি মেঘের মতো একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে আর আনিসার হৃদয় ক্ষত সৃষ্টি করছে। সেখান থেকে অদৃশ্য নীলচে বর্ণের রক্তও বের হচ্ছে। আনিসা চুপ করে দাঁড়িয়ে কাঁদল। হাত উপরে তুলে ঘাড়ের মাঝে আঙ্গুল লাগাতেই জ্বালা এসে চোখ বন্ধ করে নিল। কষ্টে একটা ঢোক গিলল আনিসা। রক্তটা চারদিক থেকে হালকা মুছে নিল। সাথে চোখের পানিটাও। কথা অনুযায়ী নিচে গেল সে। শ্রেয়ান টেবিলে বসেছিল। পাশে একজন সার্ভেন্ট। You were late, but I didn't punish you today. Remember this next time. Sit down now, honey. আনিসা কিছু না বলে চুপচাপ বসে পড়ল। খাওয়ার একটু ইচ্ছা নেই, কিন্তু না খেলেও হয়তো কিছু একটা করে ফেলবে, যেটা আরো খারাপই হবে তার সাথে। প্রাণহীন মুখ নিয়ে আনিসা পাথরের মতো বসে আছে। সার্ভেন্ট আনিসার প্লেটে খাবার দেয়। তরকারি দিতে গিয়ে আনিসার গায়ে অল্প পড়ে যায়। সেদিকে আনিসার কোনো মাথা ব্যথা নেই। সার্ভেন্ট ব্যস্ত হয়ে সরি জানায়। আনিসা কিছু বলল না, তবে চোখ দিয়ে ইশারা করল কোনো ব্যাপার না। শ্রেয়ান নিজের মতো করে খাবার খাচ্ছে। আনিসা পাতে খাবার নিয়ে বসে নাড়াচাড়া করছে। ভাতের দিকে চুপ করে তাকিয়ে আছে। চোখ টলমল করছে। সে জানে ভাত সামনে নিয়ে বসে কাঁদতে নেই, কিন্তু কি করবে? কান্না বাধা মানছে না যে। তারা বাঁধ ভেঙ্গে ইচড়ে পড়তে চাইছে ছন্নছাড়া হয়ে। আনিসা ফাঁপা কষ্টগুলি ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেও পারছে না। হঠাৎ আওয়াজ এলো, স্যার। হুম, এটা আমি কি দেখছি? মানে আপনি কোনো মেয়ের সাথে বসে খাচ্ছেন? না, মানছি যেভাবেই হোক, কিন্তু আমার চোখ যেন সার্থক হচ্ছে মনে হচ্ছে। এতদিনের ইচ্ছে পূরণ হল। হোয়াট? না মানে আর কি, কিছু না স্যার। স্যার, আমি কি আপনাদের সাথে বসতে পারি? শ্রেয়ানের থেকে কোনো উত্তর আসে না। আনিসা এতক্ষণ পাথরের মতো বসে থাকলেও ছেলেটার কথায় রস আছে বুঝতে পেরে ঘাড় ফিরিয়ে তাকায়। ক্ষততে টান লেগে চিনচিন করে উঠে। ব্যথায় টনটন করতে থাকে। কিন্তু ছেলেটাকে দেখে আনিসা সেসব ভুলে যায়।
কেন যেন ছেলেটাকে তার চিনা চিনা ঠেকেছে। গঠন দেখে মনে হচ্ছে কোথাও যেন দেখছে সে এই ছেলেটাকে, কিন্তু কোথায় তা মনে করতে পারছে না। না মানে আপনি না বললে। বসে পড়। শাওন রাজ্য জয়ের হাসি নিয়ে বসে পড়ল। মিষ্টি হাসিটা দেখে তবুও আনিসার ভালো লাগল। 2 দিনে এই সময়টা মনে হচ্ছে সে কোনো মানুষের সাথে আছে, না হলে ভাবত সে এই বাসায় একদম একা, আর তাকে বন্দি করে রেখেছে এক নিষ্ঠুর পাষাণ রাক্ষস। সে জানেই শুধু নিষ্ঠুরতা আর নৃশংসতা। আনিসা অবাক হয়ে দেখল ছেলেটার হাসি। হঠাৎ শাওন বলে উঠল, ম্যাম আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি আমায় চিনেন নাকি? আনিসাকে কিছু বলতে না দিয়েই শ্রেয়ান গম্ভীর গলায় বলল, ও এমন কেউ নয় যে তোকে ওকে ম্যাম ডাকতে হবে। আপু ডাকতে পারিস, তবে ভাবি ডাকি? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট দ্যাট? ননসেন্স কোথাকার। ইয়ে না মানে আপুমনি ডাকব। শ্রেয়ান আর কিছু বলল না, চুপচাপ খাবার খেল। আনিসার ভালো লাগল ছেলেটাকে, দুরন্ত ছেলেটা। হঠাৎ কর্কশ এক কণ্ঠ এলো আনিসার কানে, না খেয়ে চুপ করে বসে থাকার কোনো মানেই হয় না, তবে আমাকেই কিছু একটা করতে হবে। এর থেকে আনিসার নিজের হাতে একটু বিষ খাওয়াও ভালো। না চাইতেও খাবার মুখে দিতে লাগল সে। এটা অন্তত সে ভালো করেই বুঝেছে এই লোকটা তাকে কোনোভাবেই ইচ্ছাকৃত মরতে দিবে না, না খেয়ে থাকতেও দিবে না। আনিসার পেটে খিদে, কিন্তু গলা দিয়ে পেটে খাবার নামতে চাইছে না। ফাঁপা কষ্টগুলিকে বের হতে না দেওয়ার অপরাধে তারাও যেন পথ আটকেছে। খাবার ভেতরে খাদ্যনালীতে পৌঁছাতেই দিবে না। ওদিকে শাওন মন ভরে পেট ভরে খাচ্ছে, যেন কতদিনের অনাহারী সে। খপ খপ করে খাচ্ছে। শ্রেয়ান মুচকি হাসল। সে জানে এই ছেলেটা তাকে কতটা ভালোবাসে, কতটা খেয়াল রাখে তার, কত চায় তার সাথে বসে খেতে, কিন্তু সবসময় সে কঠোরতা দেখায়। তেমন কঠোর হতে পারে না শাওনের সাথে। ছেলেটা কথাতেই তাকে ভুলিয়ে রাখে। তবে তার মনের কোনায় শাওনের জন্যে আলাদা সুন্দর একটা জায়গা আছে, নিজের ছোট ভাইয়ের চোখে দেখে সবসময়। শাওন খাবার খেতে খেতে হঠাৎ বলে উঠল, আপুমনি আপনার ঘাড়ে কি হয়েছে? রক্ত বের হচ্ছে তো, কি রকম দেখাচ্ছে জায়গাটা? বলতে পারেন না আপনি? আল্লাহ, ইনফেকশন হয়ে যাবে। কিছু করেননি কেন এখনো? এদিকে আসুন তো দেখি কি কামড় দিয়েছে। দেখে তো মনে হচ্ছে বিষাক্ত কিছু কামড় দিয়েছে। রক্ত শুকিয়ে আছে আশেপাশে। শাওনের কথায় শ্রেয়ান কাশতে থাকে। তাড়াতাড়ি করে পানি খেয়ে নেয়। আসলেই সে কি বিষাক্ত? আনিসা কোনো জবাব দেয় না। একবার শ্রেয়ানের দিকে তাকিয়ে চুপচাপ উঠে চলে যায় উপরে। শাওন হা করে দেখছে। স্যার, কি হয়েছে উনার? আপনি কিছু বলেননি? রক্ত বের হচ্ছে ঘাড় থেকে। ড্রেসিং করতে বলেননি? আসলে করে নিব, তুই খেয়ে নে। শ্রেয়ান তাড়াতাড়ি করে কোনো রকম টেবিল ছেড়ে চলে এলো। শাওন বোকার মতো বসে আছে। কেউ আমাকে দাম দেয় না, কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। তাতে আমার কি? আমি তো সিঙ্গেল। খাবার শেষ করে নেওয়াই ভালো। দেখো স্যার আর আপুমনি কত খাবার নষ্ট করে চলে গেল। আমি বাবা অপচয় করতে জানি না, আমি তো সিঙ্গেল। করিডোরে দাঁড়িয়ে শ্রেয়ান সিগারেট টানছে আয়েশে। কয়েক মিনিটে 5টা শেষ করে নিয়েছে। 6 নাম্বারটা তার হাতে আঙ্গুলের ফাঁকে জ্বলছে। সিগারেটের আগুনের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগল, আমার ভেতর যে আগুন জ্বলছে সেটা তো কেউ দেখতে পারে না। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছি আমি। কেন মেয়েটা অমন করতে গেল? কেন কেড়ে নিল আমার কাছের মানুষটাকে?
নাও অমন করে আমার কাছের মানুষটাকে কেড়ে নিত, আর না আমি ওকে এনে এভাবে কষ্ট দিতাম। আমিও তো মানুষ, আমারও তো কোথাও না কোথাও লাগে। কোথায় লাগে বুঝতে পারি না। মেয়েটার দিকে তাকালে প্রথমে ভেতর কি একটা কাজ করে আমি তা জানি না, কিন্তু পরক্ষণেই সবকিছু বদলে যায়। আর আমি তো দোষীদের তিল পরিমাণ ছাড় দেই না। তবুও মেয়েটাকে আমি শাস্তি দিতে। থেমে যায় শ্রেয়ান। ভাবতে আর ভালো লাগছে না তার। ভেতরটাও জ্বলছে, মাথাটাও ব্যথা করছে। নিচে গিয়ে 2-3 গ্লাস ড্রিঙ্ক করে নিল। মনে মনে ভাবতে লাগলো, এসব করতে মানা করার জন্যে কি আর কেউ আসবে? কেউ কি আর আমাকে মানা করবে না এসব ছাইপাশ গিলতে? বকবে না আমায়? শাসন করবে না? ভালোবেসে আগলে নিবে না? শ্রেয়ান হঠাৎ কেঁদে উঠল। চোখের পানি মুছে সেখান থেকে উঠে গেল। আজ শরীরটা না, মনটা বড্ড ক্লান্ত তার। নিজের ঘরে ঢুকলে দেখতে পায় আনিসা ঘুমিয়ে গেছে। শ্রেয়ান ধীর পায়ে এগিয়ে যেতে থাকে বিছানার দিকে। ভেতরে কেমন হিম করা বাতাস লাগছে। মেয়েটা কি জাদু জানে, নাকি এমন করেই নিজের বিষাক্ত গোলাপকাটা ফুটিয়ে দেয়? এসব এখন ভেবে মনটা কে আর ক্লান্ত করতে চাইছে না শ্রেয়ান। এগিয়ে গেল আনিসার কাছে, অনেকটাই কাছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখল। চোখ যখন ঘাড়ের উপর পড়ল তখন তার বুকটাও ধক করে উঠল। আসলেই দাঁত ফুটে আছে ওখানে, রক্ত লেগে শুকিয়ে আছে। শ্রেয়ান আবার আনিসার মুখের দিকে তাকায়। ওই মুখের দিকে তাকালে মনেই হয় না মেয়েটা কোনো দোষ করেছে, কিন্তু এটাই সত্যি। শ্রেয়ান লম্বা একটা শ্বাস ফেলে গরম পানি করতে যায়। কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে মুছে দিতে লাগল শুকনো রক্ত। পরিষ্কার করে সেখানে আলতো হাতে মলম লাগায়। ঘুমের মাঝেও আনিসা কপাল কুঁচকে আনে। শ্রেয়ান এটা দেখে ঘাড়ে হালকা করে ফু দেয়। মলম লাগিয়ে আরও কিছুক্ষণ সে ঠাই মেরে বসেছিল। মাঝরাতে যখন আনিসার ঘুম ভাঙল তখন দেখতে পায় তার পাশেই শ্রেয়ান ঘুমিয়ে আছে উবু হয়ে। তার ডান হাত লোকটার মুষ্টিবদ্ধে। বড় কথা, সে লোকটার দিকে ফিরিয়ে আছে আর দুজনের মুখ খুব কাছাকাছি। আচমকা এমন এক দৃশ্য দেখে আনিসার বুক কেঁপে উঠল। তাড়াতাড়ি করে হাতটা ছাড়িয়ে সে ব্যস্ত পায়ে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। বুকটা এখনো কাঁপছে তার। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। গলাটা শুকিয়ে গিয়েছে, একটু পানি খেলে ভালো হতো, কিন্তু পায়ের মাঝে একটুও শক্তি পাচ্ছে না যে ভেতরে গিয়ে পানি খাবে। বোধশক্তি সবকিছু শূন্য লাগছে। শ্রেয়ান ঘুম ঘুম অবস্থায় উঠে এলো। ড্রিঙ্কের মৃদু প্রভাব কাজ করছে তার মাঝে। সে ক্ষীণ পায়ে এগিয়ে গেল ব্যালকনিতে। আনিসা ঘাড় ফিরে দেখার আগে শ্রেয়ান তাকে পেছনে থেকে জড়িয়ে দেয়। পেটে 2 হাত শক্ত করে পেঁচিয়ে ধরে সে বিছানার দিকে এগিয়ে যায়। আনিসা হাত পা ছুড়াছুড়ি করতে লাগে। কোনো কাজ হয় না। আনিসা রাগে নিজের নখ দিয়ে খুব জোরে খিমচি মারে শ্রেয়ানের হাতে। শ্রেয়ানের গলা দিয়ে একটু আওয়াজ এলেও ছেড়ে দেয়নি আনিসাকে। আনিসা রাগে আরও জোরে নিজের নখ দাবিয়ে দেওয়ার চেষ্টা চালায়। শ্রেয়ান বিছানার উপর আনিসাকে কোলবালিশের মতো ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে সেও উবু হয়ে আনিসার দিকে মুখ ফিরে শুয়ে পড়ে। এক হাত পেঁচিয়ে নেয় আনিসার কোমরে। আনিসার ছটফট না কমায় শ্রেয়ান লেগে আসা কণ্ঠে নিবু চোখে জানায়, সুহহ, একটুও নড়বে না, আমায় ঘুমাতে দাও। যদি ওমন করো তবে সারা শরীরের কামড় ফুটিয়ে দিব। একেবারে সুহহ। এই বলে শ্রেয়ান আবার চোখ বন্ধ করে নেয়। অসহায় আনিসা চুপ করেই শুয়ে থাকে। মনে মনে নিজের মৃত্যু কামনা করছে, আর মুখ পাশ ফিরিয়ে নিয়ে শ্রাবণধারার স্রোত তুলতে লাগল। প্রতিদিনকার মতো সকালে শ্রেয়ান ফ্রেশ হয়ে অফিস চলে যায়।
অফিস গেলেও বুঝি আনিসার উপর তার কড়া নজরদারি থেমে থাকে না। চালতেই থাকে সেসব। এই বাড়িতে শ্রেয়ান থাকত তবে কম। তাকে এলাকার দোতলা বাসায় থাকতে হতো। সপ্তাহে 5 দিন এখানে থাকলে 2 দিন ওখানে থাকতে হতো। নিজের আপন মানুষটার সুরক্ষার জন্যে সারা বাসার সব ঘরে সিসি ক্যামেরা লাগানো। শত্রু কম নেই তার। ভালোবাসলে সে উজাড় করে দেয়, পারলে প্রাণ দিয়ে আগলে রাখে। তাই এতটা সুরক্ষা রাখত যেন দূর থেকেও খেয়াল রাখা যেত। তার জন্যে বাসায় অনেক গার্ড রাখা হতো। যে কেউ হোক না কেন বাসায় ঢুকতে দেওয়া হতো না। সে আসা না পর্যন্ত কেউ দেখা করতে এলেও বাসার বাহিরেই অপেক্ষা করতে হতো। সব রকম সুরক্ষা দেওয়ার চেষ্টা করত শ্রেয়ান। আর আজ সেই শ্রেয়ান কাছের মানুষকে সারা জীবনের মতো দূরে ঠেলে দেওয়ার জন্যে বেশিরভাগ বলতে গেলে সবটাই দায়ী সেই মেয়ের উপর নজর রাখতে হচ্ছে এভাবে, যেন মেয়েটা নিজেই নিজেকে শেষ করে দিতে না পারে। তাকে বাঁচতে হবে, কষ্ট পাওয়ার জন্যে হলেও বাঁচতে হবে। শ্রেয়ান চলে যাওয়ার পর আনিসা ভারাক্রান্ত মুখ নিয়ে কিছুক্ষণ বিছানায় বসে থাকে। ভালো লাগে না তার। উঠে চলে যায় ব্যালকনিতে। চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই ঘরটা থেকে শ্রেয়ান যাওয়ার আগে লক করে যায়। খাওয়ার সময় এসে সার্ভেন্ট খাবার দিয়ে যায়। দম আটকে আসে তার। প্রতিটা মুহূর্তই তার কাছে বিষ লাগে। ধোয়া উঠা বিষেই যেন তাকে শ্বাস নিতে হয়। শুধু উপায় খুঁজে সে নিজের সঙ্গলীলা শেষ করতে। ল্যাপটপের স্ক্রিনে সব দেখছে শ্রেয়ান। একবার ভাবল সময় কাটানোর জন্যে কিছু ব্যবস্থা করবে কিনা। পরক্ষণেই মতো পাল্টে নেয়। না, একা থাকো তুমি। আমাকে যেভাবে একা করে দিয়েছ সেভাবে তুমিও একা থাকো। তুমি যন্ত্রণায় ভুগো, কষ্ট পাও, খুব বেশি কষ্ট পাও একাকিত্ব বন্দি কষ্টের জীবনটাকে ঘিরে। তখন প্রায় দুপুর। অফিসে লাঞ্চ টাইম। শ্রেয়ান বাসায় এক সার্ভেন্টকে কল দিল। হ্যালো। জি স্যার। আনিসাকে খাবার দিয়ে এসো। স্যার। বলো। স্যার উনাকে খাবার দিলও দুপুরে উনি খায় না। হোয়াট? জি স্যার। আপনি অফিসে থাকলে দুপুরের খাবার তিনি যেভাবে রেখে আসি সেভাবেই রাখে। কাল জানাও নি কেন? ননসেন্স। খাবার দিয়ে এসো দেখছি আমি। ওকে স্যার। আর হ্যাঁ, ফোনটা সাথে নিয়ে যাবে। জি স্যার। শ্রেয়ান ফোন রেখে কপাল কুঁচকে আনে। যেটা ভাবছি সেটাই। তুমি কি ভেবেছ আনিসা এত তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে? এতই সহজ? আমার ভেতরে যে আগুন জ্বলিয়েছ তার কি হবে? তুমি যদি মুক্তি পেয়ে যাও সেই আগুনে তো আরও ঘি পড়বে, আরও জ্বলবে। ভয়াবহ অগ্নিকুণ্ড শুরু হবে ভেতরে। তা হতে দেওয়া চলবে না। কি ভেবেছ? না খেয়ে নিজেকে ফুটবল করবে? তা কি করে হয়? এখন তো তোমাকে সবল হতে হবে, খুব শক্ত থাকতে হবে। আমার কঠোরতা সহ্য করার জন্যে তো শক্ত থাকতেই হবে তোমাকে। এখনো তো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু আনিসা। শেষের কথাগুলি শ্রেয়ান প্রচণ্ড রাগ থেকে উগলে দিল। চোখ মুখ কেমন দেখাচ্ছে তার। চেহারায় রাগের ছাপ স্পষ্ট। দিক বেদিক হারিয়ে ফেলে এই রাগের তাড়নায়। সার্ভেন্ট যখন খাবার নিয়ে এলো তখনও আনিসা ব্যালকনিতে। দরজা খোলার আওয়াজেও পিছন ফিরেনি। পাথরের মতো অপলক তাকিয়ে আছে আকাশের দিকে। চোখ অন্ধকার হয়ে আসছে। চোখের সামনে যেন তারা দেখছে তবুও তাকিয়েই আছে। ম্যাম, ম্যাম আপনার খাবার এনেছি। এত ডাকার পরেও আনিসার কোনো জবাব নেই। যেই কে সেই। ল্যাপটপে এসব দেখে রাগ আরও বাড়তে থাকে শ্রেয়ানের। সামনে থাকলে নিশ্চিত 5 আঙ্গুল বসিয়ে দিত গালে। শ্রেয়ান কল দেয়।
সার্ভেন্ট কল রিসিভ করতেই সে বলে ওঠে, ফোনটা ওর কাছে দাও। গলার ঝাঁঝের ভয়ে সার্ভেন্ট তাড়াতাড়ি করে ফোন নিয়ে আনিসার কাছে যায়। ম্যাম, স্যার কল দিয়েছে। ম্যাম। আনিসা ঘাড় ফিরে তাকায় তার দিকে, কিন্তু কোনো জবাব দেয় না। মেয়েটার মুখও ভালো করে দেখতে পায় না, চোখের সামনে সব আধার খেলছে। ম্যাম, স্যার কল দিয়েছে। আনিসা আবার আগের মতো আকাশের দিকে মুখ করে নেয়। রাগে জ্বলে যায় ওদিকে একজন। সার্ভেন্টকে স্পিকার অন করতে বলে সে চটজলদি তাই করে। ফোনের ওপাশ থেকে গর্জে আসা কণ্ঠ শোনা যায়, লিসেন টু মি আনিসা, if you don't eat, you'll really come home from the office and that would be too bad for you, so eat the food quietly now fast. ফোনের অপাশ থেকে এত ধমক সুরে বলল যে আনিসাও কেঁপে উঠল। মুখে কিছুই বলল না, টলমল চোখে সার্ভেন্টের কাছে ফোনটা দিয়ে দেয়। শ্রেয়ান কল কেটে জোরে নিঃশ্বাস ফেলে। সার্ভেন্ট অল্পক্ষণ আনিসার দিকে তাকিয়ে থাকে। মুখটা দেখে খুব মায়া হয় তার। বয়স আর কতই হবে মেয়েটার, বড়জোর 18। সাদা ধবধবে মুখটা কেমন পাণ্ডুর হয়ে আছে, চোখের পাতা কেমন নিবু নিবু করছে। নতুন ফুটে ওঠা ফুলের ঢাটার মতো চিকন ঠোঁটগুলি কেমন শুষ্ক দেখাচ্ছে। চুলগুলি হাত খোপা অবস্থায় পড়ে আছে এলোমেলো হয়ে, দেখতেই উস্খুস্ক দেখাচ্ছে। বড্ড মায়া হয় তার মেয়েটাকে দেখে। মমতাময়ী কণ্ঠে জিজ্ঞেস করল, খাবে না? আনিসা আচমকা তাকে জড়িয়ে ধরে। 3 বছরের বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ওঠে। মেয়েটা নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। আনিসা শব্দ করে কাঁদছে। তার শব্দ যেন আকাশের প্রতিটা মেঘ শুনতে পাচ্ছে। দূর থেকে আনিসাকে এমন কাঁদতে দেখে শ্রেয়ানও যেন সংস্রবহীন হয়ে পড়ে। আশপাশ থমকে যায়। কোথাও যেন ধক করে এক আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে ভেতরে জ্বলনময় অনুভূতি কাজ করতে থাকে, যা তাকে অস্থিরতায় ফেলে দেয়। ভেতরে কেমন জ্বলনদ্রা অনুভূতি হচ্ছে তা শ্রেয়ান বুঝতে পারে না। আনিসার ওমন হৃদয়বেদায়ক কান্না দেখার শক্তিও পাচ্ছে না, আর ওই নাম না জানা জ্বলনময় অনুভূতির আঁচও সহ্য করতে পারছে না। হঠাৎ ধরাম করে শ্রেয়ান ল্যাপটপ বন্ধ করে দেয়। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে সামনে থাকা গ্লাস ভর্তি পানি ঢেলে দেয় ভেতরে। নিকোটিনের ধোঁয়ায় নিজেকে আগের রূপে স্থির করার চেষ্টা চালাতে থাকে। আনিসা হুড়মুড় করে কাঁদতে থাকে, মেয়েটাকে ধরে। ভেতরের কষ্টটা কান্নার মাধ্যমে লাঘব করার চেষ্টা করতে থাকে। নাক টেনে ফুপিয়ে কাঁদছে আনিসা। মেয়েটা আনিসার কাঁধে নরম হাত রাখে, পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। তার চোখগুলিও ঝাপসা হয়ে আসছে ওর কষ্টে। আনিসা অনেকক্ষণ কাঁদল। নিজের আপন কোনো ভাই বোন নেই তার, না আছে চাচাতো ভাই বোন। সেজন্যেই হয়তো ঠাঁই পেয়েছিল ওখানে। বড় বোনের মতো জড়িয়ে ধরে তাকে আনিসা। মেয়েটার ইচ্ছা হলো না বারণ করতে। কান্না করে আনিসা যখন ক্লান্তপ্রায়, তখন মেয়েটা তাকে টেনে বিছানায় নিয়ে যায়। হাত ধুয়ে নিজেই আনিসাকে খাবার খাইয়ে দেয়। আনিসার পেটেও খিদে, তাই বেশি না করল না। আবার পেট ভরেও খেতে ইচ্ছা হলো না তার, একটু খেয়ে না করে দেয়। সার্ভেন্ট চলে গেলে চাদর টেনে শুয়ে পড়ে। রাতে ঘুম না আসলেও দিনে আনিসার ঘুম আসে। যাই হয়ে যাক না কেন, সেও একটা মানুষ। ঘুম খাওয়া সব কিছুই তার দরকার হয়। সন্ধ্যায় যখন এলো শ্রেয়ান, তখন আনিসা ঘুমে কাতর। শ্রেয়ান কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দেখল ওই মুখটা। তারপর কিছু না বলে আলমারির কাছে চলে যায়। কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। পানির আওয়াজে আনিসার ঘুম ভেঙে যায়। চোখ কচলে বিছানা ছাড়ে আনিসা। শ্রেয়ান বড় একটা শাওয়ার নিয়ে এসে দেখতে পায় আনিসা বিছানায় নেই। উকি দিল, দেখতে পায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে।
মৃদু আলোয় আবছা দেখা যাচ্ছে তাকে, এক মুহূর্তে গভীরভাবে শিহরণ লাগিয়ে দেওয়ার মতো। আনিসা এমনভাবে দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে একটা জীবন্ত লাশ, ভেতরে প্রাণ বলতে টিকিটিও নেই। দেখতে মানুষ অথচ জড়ো, নড়াচড়া করতে পারলেও ভেতর থেকে একদম জড়বস্ত। শ্রেয়ান মুখ ফিরিয়ে নেয়, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আলমারির ধারে যায়। নেভি ব্লু কালারের একটা টি শার্ট গায়ে জড়িয়ে নেয়। সার্ভেন্টকে বলে দেয় তার জন্যে একটা ব্ল্যাক কফি আনতে। তারপর ল্যাপটপ নিয়ে বসে পড়ে। ব্যালকনি থেকে তার দূরত্ব খুব বেশি না হলেও এতটা কাছেও নয়। আনিসা সুর তুলল, আপনার সাথে আমার একটা কথা ছিল, অনুরোধ ধরে নিতে পারেন। উত্তর পায় না আনিসা, আশাও করে না সেটার, তাই নিজ থেকেই বলতে থাকে, বাড়িতে তো আরো ঘর আছে, আমায় না হয় অন্য একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিন। এটা তো আপনার ঘর। শ্রেয়ান তাচ্ছিল্য হেসে ল্যাপটপ চাপতেই থাকে। আনিসার রাগ হয়, এগিয়ে আসে সে, আমি আপনায় কিছু বলছি। নিজের আরামখানা পেয়েছ, এটা ভেবেছল নিজের মর্জি মতো চলবে সব? যা পাচ্ছ তা তোমার জন্যে বেশি। চাই না আমার এসব, যেতে দিন আমায় এখান থেকে, নয়তো মেরে ফেলুন। গলা নামিয়ে কথা বলো, নয়তো এক কথা বারবার বলতে ইচ্ছা হয় না আমার। না আমি তোমাকে যেতে দিব আর না মরতে। কাঁদতে কাঁদতে আনিসা নিচে বসে পড়ে শ্রেয়ানের পায়ের কাছে, তার পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। যেতে দিন আমায়, আপনার পায়ে ধরছি, ছেড়ে দিন, আমাকে মুক্ত করে দিন। এই জীবন আমি চাই না, ছেড়ে দিন, পা ছাড়ো, প্লিজ যেতে দিন আমায়, পা ছাড়ো বলছি, দোহাই লাগে ছেড়ে দিন, এভাবে থাকতে পারছি না আমি, পা ছাড়তে বলছি তোমায় আনিসা। শ্রেয়ানের ধমকে আনিসার হাত আলগোছ সরে আছে, গুটিয়ে নিয়ে কাঁদতে লাগল সে। তখন ঘরে সার্ভেন্ট আসে। স্যার আসব? হুম। আপনার কফি রেখে যাও। সার্ভেন্ট কফি দিয়ে যাওয়ার সময় ঘাড় ফিরিয়ে দেখে নিচে পড়ে কান্না করতে থাকা আনিসাকে। শ্রেয়ান ধমকে বলে উঠল, কি চাই? কাজ শেষ হয়েছে না? তবে দাঁড়িয়ে আছো কেন? যাও, গো। সার্ভেন্ট যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে চলে যায়। ধমকে তার বুক কাঁপছে, জামা ফাঁক করে বুকে থুথু দেয়। এই মানুষটার ধমকে সবকিছু যেন কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে নিচে চলে যায়। শ্রেয়ান কফি হাতে নেয়, ধোয়া উঠা গরম কফিতে চুমুক দিয়ে আনিসার দিকে তাকায়। কেমন যেন তার চাউনি, সে ভাষা বুঝা মুশকিল, কেউ পড়ার ক্ষমতাও রাখে না। কফি হাতে এগিয়ে যায় আনিসার দিকে। শ্রেয়ান কেমন এক দৃষ্টি নিয়ে এগিয়ে যায় আনিসার দিকে। আনিসা তখনও বসে কাঁদছে। কি এক জীবন চক্রে সে ফেসে গেল। কেন তার জীবনটা এমন এক মোড়ে আটকে গেল? শ্রেয়ান এগিয়ে যায়, আনিসার থেকে একটু দূরে এক হাঁটু গেড়ে বসে। কয়েক সেকেন্ড নির্লিপ্ততা তাকিয়ে রয়, আবার কফির মগে চুমুক লাগায়। সেটা টেবিলের উপর রেখে দিয়ে আনিসার দিকে হাত বাড়িয়ে দেয়। হাত খোপা খুলে গেছে তার। শ্রেয়ানের হাত এগিয়ে আসছে দেখে আনিসার শরীর আগেই ঘৃণায় বিগড়ে যায়। চোখ মুখে বিরক্তের ভাব নিয়ে আসে। আর হলো না নিজের সবকিছু একটা মানুষের জন্যেই রাখা। কারণ এই লোকটা তাকে যখন তখন শরীর স্পর্শ করছে। শ্রেয়ান নরম হাতে আনিসার চুল ঘাড়ের ওপাশে ফেলে দেয়। ব্যথায় আনিসা চোখ বন্ধ করে আনে। শ্রেয়ান আনিসার চোখের দিকে তাকায়।
তার দুই বাহুতে দুই হাত ধরে নিচ থেকে তুলে ঘাড়ে তাকিয়ে দেখতে পায় ক্ষতটা কেমন দেখাচ্ছে। টান টান চামড়া, এক দাগ করে দিয়েছে যেন সে। শ্রেয়ানের মাঝে কি কাজ করছে তার নাম সে জানে না। মুখ বাড়িয়ে দেয় আনিসার ঘাড়ের দিকে। আনিসা ঘৃণায় মুখ পাশ ফিরিয়ে নেয়। এই লোকটাকে না বাধা দিল শুনবে আর না থামবে, বরং আরও বাজে ব্যবহার করবে। আনিসা মনে মনে নিজের জীবন শেষ করার কথাই ভাবতে থাকে। শ্রেয়ান নিজের ভিজে ঠোঁট স্পর্শ করিয়ে দেয় আনিসার ঘাড়ে। সঙ্গে সঙ্গে আনিসা দাঁতে দাঁত চেপে নেয়, চোখ মুখ খিচে আনে, নিজের জামা খামছে ধরে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় তার। শ্রেয়ান নিজের ঠোঁট আলতো করে স্পর্শ করে ক্ষতে, বার কয়েক ছোট্ট ছোট্ট পরশ বুলায়। নিজের ঠোঁট আরও উপরে তুলতে থাকে শ্রেয়ান। উপরে যেতে যেতে আনিসার গলায় ওষ্ঠপরশ বুলায়। আনিসার গলায় যখন নরম ঠোঁটের ছোঁয়া পড়ল আনিসা একেবারে কেঁপে উঠল। দমটা বন্ধ হয়ে আসছে। শ্রেয়ানের যখন হুঁশ ফিরল চোখ খুলে ফেলে সে। তাকিয়ে প্রথমে দেখতে পায় আনিসার সাথে একদম লেগে আছে সে। আচমকা এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আনিসাকে। চোখ মুখে রাগ ফুটে উঠে শ্রেয়ানের মুহূর্তে। দাঁত কিরিমিরি করে উঠে আনিসাকে দেখে। কি করছিল এসব সে? এতক্ষণ কি ঘটছিল তা শ্রেয়ান চিন্তাও করতে পারছে না। হাতের পাশে থাকা কফির মগটা ছুঁড়ে ফেলে দেয়। ভাঙ্গা টুকরোগুলি রুমে ছড়িয়ে পড়ে। আনিসা চোখ খুলে এসব দেখে, কিন্তু কিছু বলে না। চোখ দিয়ে পানি বয়ে যায় কয়েক ফোঁটা। শ্রেয়ান একটু দূরে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। নিজের উপর রাগের মাত্রাটা কমাতে পারছে না। হঠাৎ দেওয়ালে একটা পাঞ্চ করল সে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, শরীর ঘামছে তার। আনিসা কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে সুর তুলল, আমাকে মেরে ফেলুন নয়তো তার সুযোগ করে দিন। পাথরের মতো দাঁড়িয়ে আনিসা কথাটা বলল। শ্রেয়ান তার দিকে ফিরে দেখল সেই মুখের ভঙ্গি। এই অভিশপ্ত বাজে জীবন আমি চাই না। রাগের মাত্রা আরও বেড়ে যায় শ্রেয়ানের। এগিয়ে যায় আনিসার কাছে। খুব শক্তভাবে আনিসার দুই বাহু চেপে ধরে। আনিসার মুখ দেখেই বোঝা যাচ্ছে আনিসা প্রচণ্ড ব্যথা পাচ্ছে, তবে মুখ দিয়ে কোনো শব্দ করল না। বিরক্ত লাগে এই লোকটার সাথে কথা বলতে। শ্রেয়ান রাগে কটমট করে বলল, কি না পাচ্ছিস তুই? তোকে তো শ্রেয়ান তোর পাওনার চেয়েও খুবই কম কষ্ট দিচ্ছে, তবুও কেন এত দেমাগ তোর? নিজেকে কি মনে করিস তুই? তোকে স্পর্শ করলে কি হয়? হ্যাঁ কি হয় এমন যে ধরতে গেলেই এমন করিস যেন তুই কতই না ভালো। ধরলে শরীর জ্বলে? ওকে এখন দেখ তোর সাথে হয় কি। বলেই শ্রেয়ান শক্ত করে আনিসার দুই গালে হাতের তালু বসিয়ে দেয়। আনিসার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে আসে। অনবরত কামড়াতে লাগে তা। ব্যথায় আনিসা একদম শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা ছোঁয়ায় মানুষটার হিংস্রতার প্রমাণ মিলছে। আনিসা ব্যথায় বিষিয়ে যাচ্ছে পুরো। চোখ নিয়ে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়ছে। এদিকে শ্রেয়ান নিজের মতোই কাজ চালাচ্ছে। ভেতরের রাগটা যেন আনিসার ঠোঁটের উপর কামড়ে প্রকাশ করছে। আনিসা নিজের শক্ত দিয়ে ঠেলে দিতে চাইলেও পারছে না। হাতির মতো শরীর নড়ানো তার কর্মের নয়। নিজের নখ দিয়ে শ্রেয়ানের পেটের পাশে খামছে ধরছে। কিছুতেই কিছু হচ্ছে না। শ্রেয়ান যেন কয়েক মিনিট আনিসার ঠোঁটের উপর জুলুম চালাল। শেষের কামড়টা নিজের ঠোঁট দিয়ে জোরে এক চাপ বসাল। তারপর ঠেলে দিল আনিসাকে। আনিসার শরীর নেতিয়ে আসছে। ঠোঁট বিষের মতো লাগছে, মরিচের মতো জ্বলছে। আনিসা বেশ বুঝতে পারছে তার ঠোঁট অনেক ফুলে গেছে। আনিসা কয়েক পা দূরে পিছিয়ে গেল। দেওয়ালের সাথে লেগে নিচে বসল, হাঁটু ভাঁজ করল।
একদম গুটিয়ে এনে কাঁদতে লাগল। বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে। হেঁচকি উঠছে এখন তার। শ্রেয়ান রাগে কয়েকটা কথা বলতে গিয়েও বলল না। চলে গেল সেখান থেকে। আনিসা ভাঁজ করা হাঁটুর মাঝে মুখ ঢুকিয়ে দিয়ে কাঁদতে থাকে। ঠোঁটগুলি জ্বলছে। মাথা তুলে ওই ঠোঁট আবার হাত দিয়ে মুছতে চাইছে। বারবার থুথু ফেলছে। ঠোঁটগুলি বারবার ঘষছে। গা গুলিয়ে আসছে তার। ইচ্ছা করছে ভেতরের সবকিছু উগলে দিলেও যেন ছোঁয়াটা দূর করা যায়। স্পর্শ কি আর ওভাবে মুছা যায়? রাত তখন 12:20। শ্রেয়ান রুমে আসলে দেখতে পায় আনিসা নিচে ঘুমিয়ে আছে। ফ্লোরের ঠান্ডায় সে কাছুমাছু করে আছে। কতক্ষণ চেয়ে থেকে আনিসাকে কোলে তুলে নেয়। মুখের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করল, ইফ ইউ স্টে ডাউন you will get fever. I don't want you to be punished any other way. My punishment will come from me. আনিসাকে বিছানায় শুইয়ে দেয়। খেয়াল করে দেখে আনিসার ঠোঁট ফুলে আছে। একপাশে কালচে দাগও পড়ে গেছে। শ্রেয়ানের এটা মোটেও ভালো লাগছে না। এমন একটা দাগ শ্রেয়ানের টেনশন কাটছে। ইতস্তত বোধ করছে সে। সুন্দর ফুটে উঠা এক পদ্মের গায়ে যেন এক কালো দাগ। মোটেও ভালো লাগছে না তা। স্থির থাকতে না পেরে ডক্টরকে কল দেয়। মলমের নাম জানতে চাইলে তিনি জানান, শ্রেয়ান তুমি যে কখন কি করো না। সরি আঙ্কেল, বাট তাড়াতাড়ি বলুন। ঠিক আছে লিখে নাও। হুম বলুন। মলমের নাম জেনে শ্রেয়ান কল কেটে দেয়। একজন গার্ডকে দিয়ে ঔষধের দোকানে পাঠায়। আর বলে দেয় ঔষধ না নিয়ে যেন আসা না হয়। আবার এগিয়ে যায় আনিসার কাছে। ঘুমন্ত আনিসার মুখের পানে চেয়ে বলে, ভেবো না এগুলি আমি তোমার জন্যে করছি। নিজের অস্থিরতা দূর করতে করা হচ্ছে এসব। আনিসার ক্ষতগুলিকে ড্রেসিং করার জন্যে শ্রেয়ান সার্ভেন্টকে বলল গরম পানি করতে। ব্যান্ডেজ খুলে শ্রেয়ান আলতো করে মলম লাগায় তাতে। ঔষধ দিল, হাতের ক্ষতটা সেরে যেত। কিন্তু সে ইচ্ছা করেই দেয়নি। এইটুক কষ্ট তো সহ্যই করতে হবে আনিসাকে। ঘাড়ের ক্ষততে দাঁতের দাগ লেগে আছে। তবে এটা এত চোখে পড়ছে না তার। চোখে যেটা পড়ছে সেটা হলো ঠোঁটের দাগটা। বারবার চোখ সেখানে যাচ্ছে। মন না চাইলেও ইচ্ছা করছে সেখানে আলতো করে ছুঁয়ে দেওয়ার। যা প্রচণ্ড বিরক্তকর আর বেকুবি ইচ্ছা লাগছে তার কাছে। নির্লিপ্ততা তাকিয়ে দেখছে শ্রেয়ান তার সামনে ঘুমিয়ে থাকা ঘুমন্ত মেয়েটাকে। মুখের মাঝে রাজ্যের মায়া আর টান খেলছে। যেন দুনিয়ার সব মায়া রয়েছে এই মুখে। সব শান্তি এখানে। সব ক্লান্তির শেষ এই মুখ। এক দেখাতে মন ফুরফুরে করার মতোই ঘুমন্ত মেয়ের এই মুখ। কতটা সতেজ সুস্নিগ্ধ। শ্রেয়ান কুল পায় না কিছুর। নজর না পড়া দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। শাস্তিও দিতে ইচ্ছে হয় তার, আবার যত্ন নিতেও। শাস্তি দেওয়ার পরের ক্ষতগুলি তাকে কেমন যেন টানে। না চাইতেও টানে। কি আছে এই মুখে? কি আছে এর মাঝে? শ্রেয়ান চুপ করে তাকিয়ে ভাবতে থাকে। এত কিছুর মাঝেও তার মন স্পষ্ট একটা কথা। তা হচ্ছে আনিসার শাস্তি পেতে হবে। গার্ড যখন মলম নিয়ে এলো, শ্রেয়ান ঘরের বাহির থেকে নিয়ে এলো। প্যাকেট খুলে হাতে তুলে নিল মলম। আলতো করে আনিসার ঠোঁটের মাঝে লাগলো সেটা। আনিসার কোনো ইঙ্গিত নেই। শ্রেয়ান বুঝতে পারে মলমটা হয়তো ঠান্ডা, তার ভালোও লাগছে হয়তো। শ্রেয়ানের ঠোঁটের কোনায় এক বিন্দুর চেয়েও কম হাসির দেখা মিলে। নরম হাতে সে আনিসার নরম ঠোঁটে মলম লাগায়। কোনো এক অদ্ভুত কারণে আবারও আলতোভাবে আনিসার প্রতি ঠোঁট বুলিয়ে দেওয়া ইচ্ছা জাগে শ্রেয়ানের। চলবে।